গাড়িতে উঠতে গিয়ে হামজা দীর্ঘশ্বাস ফেলল। ড্রাইভিং সিটে কবির নেই, টিটু বসে আছে। বৃষ্টির ফোঁটা পড়ছে হালকা। সকাল 10টা বাজে। গাড়ি ছাড়ার সময় হলে অন্তু ছুটে এসে পেছন থেকে ডাকল, মেয়র সাহেব। হামজা ফিরে তাকালে অন্তু বলল, শুভ সকাল মেয়র সাহেব। হামজা কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নামায়, আলতো হেসে বলে, শুভ সকাল। কোথাও যাচ্ছেন নিশ্চয়ই? আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবেন? বৃষ্টির ভেতরে রিক্সা পাওয়া ঝামেলা। হামজার ভ্রু কুঁচকে উঠল। অদম্য সাহস মেয়েটার, আড়ষ্টতা সংকোচ কিচ্ছু নেই। হামজার সঙ্গে কথা বলার সময় এমনকি রিমির কণ্ঠেও এক প্রকার জড়তা ও সমীহ থাকে। গতকাল হামজা নিজের চোখের দিকে তাকিয়ে কাউকে কথা বলতে শোনেনি, দেখেনি। হামজা জানায়, আজ ভার্সিটিতে যাবে না তুমি, আমার অনুমতি নেই। অন্তু এগিয়ে এসে হামজার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, আপনার আদেশ নিষেধের পরোয়া করি না আমি, জানেন তো আপনি। অন্তু হামজার পাশে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। বসে থাকে দুজন পাশাপাশি। হামজার শরীর থেকে হেভি বডি স্প্রের গন্ধ উড়ে আসছে। দুজনের মাঝে আধ ফিট ফাঁকা। কেউ কারো দিকে তাকায় না। রাস্তার পেছনের দিকে পিছিয়ে যাওয়ার সময় সাথে সাথে গাড়ি এগিয়ে যায়। দুজনের এই নীরবতা এক ক্ষমতাধর ধূর্ত পুরুষের সঙ্গে এক আঘাতপ্রাপ্ত ঘায়েল নারী সত্তার অঘোষিত যুদ্ধের দামামা বাজিয়ে যায় নিঃশব্দে। অনেক পুরনো এই বিরোধ। সাধারণ সম্পর্কে অন্তুর এই বিরোধ ভাসুরের সঙ্গে। একসময় হামজা সিটের সাথে পিঠ ঠেকিয়ে অল্প হাসে। থাবা দিয়ে ধরলে আর পার পাবে না। অনেক কিছু করছো, কিন্তু জেনে রাখা ভালো, আমাদের বিরোধিতা করে জেতা যায় না। আপনাদের নয় মেয়র সাহেব, আপনাদের বলছেন কেন? বিরোধিতা কবে আপনাদের সঙ্গে ছিল? বিরোধিতার সম্পর্ক আমার জয়ামিরের সঙ্গে। আগুন পানির মতো, হয় আমি নয় সে। আমি সক্রিয় হলে সে নিভে যাবে, সে সক্রিয় হলে আমি বাষ্প হয়ে নিঃশেষ হব। অন্তু অল্প থেমে তাকালো হামজার দিকে। আপনার সঙ্গে আমার যা তা বিরোধিতা নয়, ওটা কারবার, এক প্রকার লেনদেন। তা শুধু আপনার সঙ্গে, শুরু থেকেই তা কেবল আপনার সঙ্গেই। হামজা হাসে। কোন শুরু? অন্তু কেমন করে যেন হাসে। আমার ইজ্জত, আমার জীবন, আমার আব্বুর অবসান ভুললে চলবে? হামজা গা দুলিয়ে হেসে উঠল। এসবের দায় আমার নাকি? অন্তু প্রগাঢ় চোখে তাকালো। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। মুখটা কঠিন হয়ে উঠে আবার শান্ত হয়ে এলো। আপনি সেদিন যখন বলেছিলেন লোকজন চাইলে আপনি আমাকে জয়ামিরের বউ বানাতে পারেন, তখনও বুঝিনি, কিন্তু বুঝেছি সেই কয়দিনে, যে কয়দিন আব্বুর শোক কাটাতে আমি ওই বাড়িতে কাটিয়েছি। হাসি মুখে রেখে হামজা ভ্রু উঁচায়। কি বুঝলে? পলাশ রাজগর নয়, আপনি আব্বুকে তুলে নিয়ে গিয়েছিলেন, এরপর পলাশের হাতে ছেড়ে দিয়েছিলেন, এবং সেটা শুধু আমাকে দমাতে। কয়দিন আপনার সামনে আমার খুব আলোচনা উঠছিল বারবার, তাই না? সেই সময় মুমতাহিনার মৃত্যু আর জয়ামিরের অসভ্যতাকে নিয়ে আমি খুব সোচ্চার হয়ে উঠেছিলাম। আপনার ভয় ছিল কোথাও জয়ের রেপুটেশন আর আপনার ক্ষমতায় আঁচ না লাগে। সেই যে ভার্সিটির পরিষদে আমার পক্ষ থেকে জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ, আর তাতে জয়ের ক্ষমতাচ্যুতির আশঙ্কা, তা সামলাতে বেগ পেতে হয়েছিল আপনাকে। হামজা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে সিটে মাথা হেলিয়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে গোজে। চোখ বুজে ধোঁয়া ছেড়ে চোখ মেলে তাকিয়ে বলে, আর? অন্তু জানালার কাঁচ নামিয়ে দিল। বৃষ্টির ঝাপটা কমেছে। সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসার উপক্রম। গাড়ির ছাদের দিকে তাকিয়ে বলল, তারপর পাটোয়ারি বাড়িতে স্বেচ্ছায় পা রাখলাম, খুব আগ্রহের সাথে। তখনও জানতাম না মুমতাহিনার মরণক্ষেত্র এটাই, শুধু আন্দাজ ছিল। সেটা সত্যি মনে হতে থাকলো ধীরে ধীরে। আমি তখন মাঝে মধ্যে ইচ্ছাকৃত, আবার কখনো অনিয়ন্ত্রিতভাবে উত্তেজিত হয়ে পড়েছি। বোকামির মতো দেখতে কিছুটা কাজ করেছি। শেষে সত্যি হলো আমার ধারণা। তখন বুঝতে পারলাম আপনার আমাকে দমাতে চাওয়ার আরও একটা প্রধান কারণ। আমি যেহেতু কার্যালয়ে ঘুরেছি, মুমতাহিনার ব্যাপারে খুব ভাবছি। আমার প্রচেষ্টায় এই জটিল প্যাঁচটা, সবটা ক্ষতি আপনারই। শিকড় আপনি, মূল আপনি, এবং আশ্চর্যজনকভাবে এই কাহিনীর গাছের কাঠামোটাও আপনি। আপনি জানলেন আমার দুর্বলতা দুটো, আমার আব্বু, আমার সম্মান। আপনি পলাশের মাধ্যমে এক্সাক্ট সেই দুই জায়গাতেই হাত মারলেন। আপনি খুব বোঝেন, আমার মতো মেয়েকে কাবু করতে লম্পট নজরের বিকল্প নেই। সেদিন আব্বুর অবস্থা আর পলাশের আগ্রাসী হামলা আমাকে যেই পরিমাণ ভঙ্গুর করেছিল, আমি আপনার ফ্যান হয়ে গেছি সত্যি। এত ধারালো আর হিসেবি বুদ্ধির মালিক আপনি, নিখুঁত মেয়র সাহেব। আমি বিষয়টা বুঝেছিলাম এটা ভাবতে গিয়ে, পলাশ চাইলে অন্তিককে কেটে টুকরো করতে পারত, কিন্তু সে অন্তিককে পালানোর সুযোগ দিয়ে আব্বুকে ধরল। একবার অবশ্য মাথায় এসেছিল পরিবারকে জিম্মি করাটা অস্বাভাবিক নয়, কিন্তু তার বদলে অন্তিককে টাকা নিয়ে নয়, বরং পলাশের ডেরায় আমাকে ডাকা হলো কেন ফোন করে? টাকার প্রসঙ্গ সাইডে রইল, মুখ্য হলো আমার অসম্মান আর আব্বুর আঘাত। আমাকে অসম্মান করতে চাওয়া, জয়ের নির্লিপ্ততা, আব্বুকে ওইভাবে প্রায় অকারণেই আঘাত করা, সবকিছুর হিসেব কষতে গিয়ে একটাই সূত্র সামনে এলো, আমাকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া। আমাকে রুখতেই সব আয়োজন, আর তাতে খুব সহায়ক হয়েছিল অন্তিকের জেদের বশে করা ভুলটা। মেয়র সাহেব, আমি কি ঠিক বলছি? হামজা বাহবা দেওয়ার মতো ভঙ্গি করে হাসল। তুমি সুযোগ পেলে আসলে খুব ভালো ইনভেস্টিগেটর অথবা লয়ার হতে পারতে, কিন্তু আফসোস
সেই সুযোগটা না পাবার ফলে তোমার এমন তীক্ষ্ণ মেধা বিফলে যাবে। অন্তু হাসল। আব্বু একটা কথা বলতো। ভ্রু উঁচায় হামজা। আচ্ছা, কি বলতো? বলতো শিক্ষা সুযোগের অপেক্ষা করে, কিন্তু অভিজ্ঞতা সুযোগকে কেড়ে নেয়। তোমার সেই অভিজ্ঞতা আছে বলে মনে করছো তুমি যে আমার কাছ থেকে সুযোগ কেড়ে নেবে? অন্তু গাড়ি থেকে নেমে ফিরে তাকালো। আপনার পিঠ দেয়ালের কাছাকাছি, এটাকে সতর্কবার্তায় ধরে নিন। খুব বেশি সময় পাবেন না নিজের ধারালো মস্তিষ্ক কাজে লাগাতে। চাল চালাতেও অল্প সময়ের দরকার পড়ে। ততক্ষণে হামজা টের পায় ভার্সিটির ছেলেরা গাড়ি ঘিরে ধরেছে। সেই ভিড়ের মাঝে মিশে গেল অন্তু। হামজা শান্ত ভঙ্গিতে কেবল চেয়ে রইল সেই ভিড়ের কোলাহল ছাপিয়ে। তার মনে হচ্ছিল অন্তুকে নিয়ে আরো সতর্ক হওয়ার ছিল, কিন্তু আর কত। নিজের ধারণা করা একটা কথা মনে পড়ল। আঘাতপ্রাপ্ত কোনো নারী যদি কুচক্রি হয়ে ওঠে, সেই নারীর তৈরি ফিতনাকে মোকাবেলা করা অসাধ্য হয়ে পড়ে। তুলি ঘর থেকে বেরোয় না। রিমি নিশ্চুপ। গোটা বাড়ি যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে। সেখানে বসবাস 6 জন মানুষের, কিন্তু তারা সকলেই যেন মৃত। জয় বাড়িতে থাকে কদাচিৎ। যতক্ষণ থাকে হয় ঘুমায়, নয়তো বেহেড থাকে। এখন আর সবাই মিলে একসাথে টেবিলে বসে খাওয়া হয় না এই বাড়িতে। তুলির রুমে খাবার দিতে গিয়ে অন্তু দেখলো তুলি নামাজে বসেছে। অন্তু ভাবে, কেউ কেউ বেশি কষ্টে ধর্মবিমুখ হয়ে পড়ে, কেউ বা ধর্মমুখী। তুলির কাছে বসে থেকে লাভ নেই। সে কথা বলে না। হাসলে দেখতে উন্মাদিনীর মতো লাগে। অন্তু রুমে ঢুকতেই জয় গোসল করে বের হলো। ক্ষত বিক্ষত বুকপিট, কি ভয়ানক দাগ সব। গর্ত হয়ে আছে, কোথাও বা সেলাইয়ের দাগ, কোথাও চামড়া ঠেলে মাংস বেরিয়ে আছে। গলায় লাল গামছা ঝুলছে, পরনে আরেকটা গামছা। সে তোয়ালে ব্যবহার করে না। তার পোশাক গামছা, লুঙ্গি, শার্ট প্যান্ট, হাফ প্যান্ট, পাঞ্জাবি পরে হামজার ধমকে লোক দেখাতে। নামাজটাও কয়েকবার তেমনভাবে পড়তে হয়েছে। লোকের সামনে পড়ে গেলে ভালো মানুষই দেখাতে নামাজে যাবার ভঙ্গি করেছে হামজার কথায়। এতে আলাদা একটা মজা আছে তার মতে। মানুষকে ধোঁকা দেওয়া দারুণ একটা মজার বিষয়। নয়তো তার কোনো ইচ্ছে নেই মানুষের কাছে ধার্মিক প্রমাণিত হবার। অন্তুকে জিজ্ঞেস করল, লুঙ্গি কই আমার ঘরওয়ালি? ছাদে। এনে দাও। দুঃখিত। জয় ঠোঁট উল্টে কাজ ঝাঁকালো। ওকে, তাহলে গামছাটা খুলে শুয়ে পড়তে হবে। ভেজা গামছা পরে তো আর শোয়া যায় না। ভেজা গামছা পরে তো আর শোয়া যায় না। জয় গামছার গিট্টুতে হাত রাখে। আর দেখল না অন্তু। বিদ্যুতের গতিতে পেছন ফিরল। চোখ দুটো খিচে বন্ধ করে বলল, বেহা নির্লজ্জ বেটা ছেলে, আল্লাহ মুক্তি দিন। পেছন থেকে উচ্চস্বরে হো হো করে হাসির শব্দ শোনা গেল জয়ের। সেই হাসিতে ঘর বাজছে। জয় বলল, তাকাও তাকাও, পেছন ফিরে তাকাও ঘরওয়ালি, সিনারি দেখাই। অন্তু চিবিয়ে বলল, আপনার মতো নোংরা লোকই কেন ছিল আমার তকদিরে? তোমাদের মতে যিনি তকদির লেখেন তাকেই জিজ্ঞেস করা উচিত। আমি তো ওইসব তকদির ফকদিরে মানি না। অন্তু 2 হাতে মুখ ঢেকে দাঁত খিচে বলল, পশুর চেয়েও অধম পুরুষ মানুষ আপনি, জাহান্নামে যান। তার ধারণা জয়ের দ্বারা সব সম্ভব। আসলে যদি গামছা খুলে দাঁড়ায়। অন্তুর গা গুলিয়ে এলো। তখনই জয়ের সামনে এসে দাঁড়ালো। লুঙ্গি এনে দেবে নাকি হাতটা মুখ থেকে টেনে সরিয়ে দেব? অন্তু হাতে মুখ ঢেকে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। জয় হাসতে হাসতে লুটিয়ে পড়ে। গামছা সে খোলেইনি। তার সভ্য বউ তাতেই বেকাবু। লুঙ্গি এনে দেখলো জয় আলমারি থেকে নতুন একটা লুঙ্গি পরে সিগারেট ধরিয়েছে। ক্ষুব্ধ হাতে লুঙ্গিটা জয়ের মুখের উপর সজরে মারল অন্তু। জয় লুঙ্গি সরিয়ে জোরে জোরে হাসে। তারপর বলে, একটু ভাত টাত খাইয়ে দেবে? বিষ দেব। তা দাও, সমস্যা নেই, কিন্তু তোমার হাতে খাইয়ে দাও। আপনার হাতে বোমা পড়েছে নাকি? তোর মুখে বোমা পড়ুক, ভাত আনজা। জয়ের অশিষ্টতা আজও অন্তুর ভেতরে আগুন জ্বালায়। এতগুলো দিনেও সয় না নিজের এমন অসম্মান। দুটো দীর্ঘ নিঃশ্বাস টেনে শান্ত স্বরে বলল, এভাবে নয়, যেভাবে বললে আনবো সেভাবে বলুন, নয়তো জানেন এখানে না খেয়ে মরলেও ভাত পাবেন না। অন্তুকে টেনে কাছে দাঁড় করিয়ে চোখের দিকে তাকায় জয়। অস্তমিত স্বরে বলে, আমি যা বলবো সেটার বিপরীত যা হয় তাই না? আমাদের সম্পর্কটা তো তেমনই। জয়ের হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে দেয় অন্তু। জয় অল্প হাসে মাথা নত করে। কোমলভাবেই স্মিত নজরে অন্তুকে স্পর্শ করলে অথবা কথা বললে অন্তু সেটা খুব কঠিনভাবে আলগোছে এড়িয়ে যায়। অর্থাৎ সে তাদের মাঝে বিরোধ খুব যত্ন করে ঠাঁই দিলেও কোমলতাকে ভুলেও ঠাঁই দেয় না। মাথা তোলে জয়। সম্পর্ক বুঝি না আমি। খানিক দূরত্ব রেখে বসে অন্তু। আমিও বুঝি না। জয় যখন নরম স্বাভাবিকভাবে কথা বলছিল তখন অন্তু গিয়ে খাবার এনে দিল। তার আগে নয়। জয় হাসে, কপালে আঙুল চেপে ঠোঁটে ঠোঁট গুজে হাসে। তার বৈশিষ্ট্যের প্রায় সবকিছুই আছে অন্তুর মাঝে, কিন্তু সেসবের রূপটা বিপরীতের মতো। ঠিক যেমন বস্তু ও সেটার আয়নায় দেখা যাওয়া প্রতিবিম্বের স্বরূপ। এজন্যই তাদের কোনো পরিণতি নেই। একই ধর্মী দুই পক্ষের যেন কোনো পরিণতি থাকে না, শুধু বিরোধ ও বিকর্ষণ ছাড়া। অন্তু বা জয় কেউ কারো দিকে তাকায় না সচরাচর। অভ্যেস নেই তাদের, কিন্তু যখন তাকায় তখন দুজন একত্রে তাকায়। সেই দৃষ্টিতে কেবল দহন ছাড়া কিছুই থাকে না। জয় খেতে খেতে জিজ্ঞেস করল, তুমি খাইছ? অন্তু জয়ের খাওয়া দেখছিল মুখ বিকৃত করে।
বিশাল বিশাল যেমন হাতের তালু, সেই রকম এক একটা বিশাল সাইজের লোকমা। বিকট লাগে অন্তুর চোখে। হাত দুটো কঠিন, হাতের মোটা মোটা রগ, চামড়ার ওপর ঠেলে ওঠা, কালো পশমে ঢাকা কোনোয়ের নিচ থেকে শ্যামলা হাত, বিশাল বিশাল আঙুল। আপনি এভাবে খান কেন? ভদ্রভাবে, মানে মানুষের মতো খাবেন। এরপর জয় আরো বিশ্রীভাবে খাবার খেতে শুরু করলো। অন্তু দীর্ঘশ্বাস ফেলে চোখ ফেরায়। খাওয়ার শেষে সফট ড্রিঙ্কস হিসেবে 2 প্যাক মদ খেল। রাত 1:30 অবধি উপুর হয়ে বিছানার উপর পড়ে রইল। জয়ের রুমের বেলকুনির দরজার পাশে একটা মরিচা ধরা রকিং চেয়ার আছে। অন্তু সেই চেয়ারটাতে বসে থাকে, কোলে বই। কিন্তু অন্তু পেছনের দিকে মাথা হেলিয়ে চেয়ারে বসে দুলতে থাকে। চোখ দুটো বোঝা। জয়ের রুমে একটা পেন্ডুলাম ঘড়ি আছে, ঘন্টা পরপর ঢং ঢং করে বাজে। জয়ের খুব পছন্দের জিনিস এটা। হামজা কোথায় থেকে যেন কিনে এনেছিল, জয় কেড়ে নিয়েছে। অন্তু খানিকক্ষণ তাকিয়ে থাকে জয়ের দিকে, মুখ এদিকে ফেরানো, চোখ বুজে আছে, চোখের পাতা কাঁপছে, অর্থাৎ ঘুমায়নি। জয়কে সে রাতে ঘুমাতে দেখেনি। রোজ পাশাপাশি শুয়ে দুজন টের পায় কেউ ঘুমায়নি। পেন্ডুলাম ঢং ঢং করে বেজে জানান দেয় রাত 1টা বাজল। অন্তু উঠে গিয়ে অল্প একটু জায়গা নিয়ে শয়, চুপচাপ পাশ ফিরে শুয়ে থাকে। তার আর জয়ের মাঝে অসীম দূরত্ব। সেই দূরত্বকে সাথী করে দুজন রাতের পর রাত পাশাপাশি শুয়ে কাটিয়েছে। শেষ রাতে কখনো কখনো জয়ের হাতটা এসে অন্তুর শরীরের ওপর পড়লে অন্তু দড়াক করে জেগে উঠেছে, সরিয়ে দিয়েছে জয়ের হাতখানা। অন্তু চিত হয়ে শয়, একটু চুপ থেকে বলে জয়। বেশ খানিক পর জবাব দেয় জয়, হুঁ। অন্তু আর কথা বলে না। ভেতরে জমে আসা সংশয়, দ্বিধা ভেতরেই দাফন করে। তার কেউ নেই। এই পাশে শুয়ে থাকা মানুষটা কারো নয়, বা তারও কেউ নয়। ভাবির খোঁজ জানে না সে। আম্মু কি হালে আছে জানা নেই। হামজা তার সঙ্গে কি করবে জানা নেই। জয় উঠল। তখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। অন্তু উঠে বসল। আমি যাব আপনার সঙ্গে। জয় জবাব দিল না, তাকালোও না, বেরিয়ে গেল। অন্তু জগ ভরা পানি নিয়ে জয়ের পেছনে ছুটল। জয় কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। সিঁড়ি ঘরের দরজা খুলে হনহনিয়ে কয়েকটা সিঁড়ি এগিয়ে গেল জয়। তার হাঁটার ধাপ বড়, লম্বা শরীর, ঘুটঘুটে অন্ধকার। অন্তু অভ্যস্ত নয়, তার পা ভরকে যায়। জগটা শব্দ করে পড়ে গেল, পানি ছিটিয়ে পড়ল চারদিকে। মুহূর্তের মাঝে হাত বাড়িয়ে পরন্ত অন্তুকে জাপটে ধরল জয়। পড়লে মৃত্যু অথবা সেরকম কিছু হতে পারত। অন্তুর বুকে অনেকক্ষণ ঢিপ ঢিপ চলছিল। জয়ের থেকে নিজেকে ছাড়াতে চায় অন্তু। জয় আটকে ধরে, গম্ভীর স্বরে বলে, আমার কাছে আসো কেন? যখন দূরত্বই সই, তখন প্রয়োজনীয় বা আমাকে চাও কেন? তোমরা ভালো মানুষেরা খুব স্বার্থপর হও। অন্তু স্থির হয়ে দাঁড়ায়। সবটা ভুল নয় আপনার কথা, তবে আংশিক ভুল বলছেন। তাই নাকি? অন্তুর হাতটা চেপে ধরে জয়। অন্তু বলে, আমি নামতে পারবো। জয় চাপা ধমক দেয়। বাকি সিঁড়িটা অন্তুর হাত চেপে ধরে নামায় জয়। স্থির হয়ে দাঁড়ায় দুইজন। এমন অন্ধকারে নিজের শরীরটাও কিঞ্চিত দৃশ্যমান নয়। অন্তু বলে, আপনি যেচে পড়ে উপকার করে খোটা দিচ্ছেন? তো কি ফেলে দিয়ে মেরে ফেলা ছিল? বাঁচিয়ে রাখার মানুষ তো নন আপনি। এই যে বললেন আমরা স্বার্থপর, আপনি বুঝি স্বার্থহীন? আর স্বার্থহীন মানুষেরা সমাজে বসবাস করে এবং সাথে এমন সব কুকর্ম করে বেড়ায়। স্বার্থের জন্য খারাপ কাজ করি আমি? নিঃস্বার্থে? নিঃস্বার্থে আপনি মানুষ মারেন, চারদিকে এত সব করে বেড়ান। নিঃস্বার্থে মানুষ সন্ন্যাসী হয়, সংসার ধর্ম ত্যাগ করে পাগলের বেশে ঘুরে বেড়ায়, ক্ষমার সাগরে নিজেকে ভাসিয়ে মোহমুক্তির পথে চলে যায়। নিঃস্বার্থ শব্দের অর্থ বোঝেন আপনি, নাকি শুধু মুখে রসিকতার খই ফুটিয়ে বেপরোয়া বাতাসে গা ভাসাচ্ছেন? যেই মানুষ আত্মত্যাগী উপরন্তু সর্বত্যাগী হয় তাকে নিঃস্বার্থ বলে। আপনি প্রতিনিয়ত কিছু হাসিলের লক্ষ্যে কিছু পূরণ করার উদ্দেশ্যে ছুটছেন, হয়তো কোনো পুরনো ক্ষোভ অথবা জমে থাকা ঋণ, আর তা ফেরত চান আপনি। সেটা নিঃস্বার্থতা? নাকি আমার সঙ্গে সামান্য ব্যাপার থেকে আপনারা যা যা করেছেন এই অবধি সেটা নিঃস্বার্থতা? যদিও সেসব অপরাধ নয়, তবুও যদি ক্ষমা চাইতেন ভাবা যেত। বদলার আগুনে জ্বলে এত সবের পরেও নিঃস্বার্থতা? মুখে রসিক রসিক কথা বলে ভীষণ কুল সাজা যায়, ভং ধরা যায়। আপনি খুব চাপা, খুব বেপরোয়া, লালসাহীন, বিশাল রহস্যময় মানুষ আপনি। শব্দের প্রয়োগ শিখবেন। আমি আপনার কাছে প্রয়োজন পুরাতে আসিনি। আপনারা সেই ব্যবস্থা করেছেন যাতে আমি আপনাদের অধীনস্থ হই। এখন দায় উঠাবেন না। বউ হওয়ার প্রস্তাব দিয়েছিলাম আমি, নাকি আপনার কাছে রাগ খেতে গিয়েছিলাম, অথবা আপনাদের অন্যায়ের প্রতিবাদ করব বলে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম যে প্লিজ আমার সম্মুখে এসে অন্যায় করুন। আমি তা রুখি, আমার সম্মুখে অকাজ করতে হবে। আমি চুপ করে থাকবো না, এটা আমার নিজস্বতা। আপনি কি কেন আমি জানি না, কিন্তু আমি অন্তু যা হারিয়েছি তা অপরাধ না করার অপরাধে, সাধারণ একটা ক্ষমতাহীন মেয়ে হবার অপরাধে। তার একাংশ হারাননি আপনি। আমি অজানাকে জানি বোধ হয়, সেটুকু ভাবনার বিস্তৃতি আছে। সেই শক্তিতে আমি এটা বলতে পারি, আপনাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে তো সেটার কারণ আপনারাও, কারণ আপনারা বংশগত রাজনৈতিক মানুষ। আপনাদের সাথে খারাপ হবে এটাই স্বাভাবিক, কিন্তু আমি সাধারণ জনতা, আমি কেন এত কিছু সহ্য করছি? শুধু আপনাদের অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার জন্য? তার দায় মেটাবেন না?
মিটিয়ে যেতে হবে। আমি অন্তু, আমার হারানোর সবটুকু শোধ পুষিয়ে নিয়ে মারব বোধহয়। কারণ আমি আপনার মতো নিঃস্বার্থ নই। আমার মা, ভাবি, আমার সম্মান, আমার ক্যারিয়ার রাস্তায় ভাসছে। সেসবের হাল ধরতে হবে। জয় অন্তুর চুলের মুঠো ধরলে অন্তু হাসে। ইস, সত্যি কথা নিতে পারেন না আপনারা। কি করবি তুই? কখন বললাম কি করব? কি করার আছে আমার? হাত তো বাঁধা আপনার নামের শিকলে। কথার ছলে ছলচাতুরি। শুনেছিলাম চোরকে কাবু করতে চোরের মতো করে ভাবতে হয়। জয় অন্তুকে একদম নিজের কাছে নিয়ে এলো। ফিসফিসিয়ে বলল, আমি চোর না হে, খোলা বাজারে লোক ডেকে পাপ করে আসা পাপি আমি। চোর হবি তুই, পেছনে চাল চালিস। তাহলে সেদিন পলাশের ছাদে যখন থুতু দিয়েছিলাম তখনই ধরতেন। পরে এত ছক কষে আয়োজন করে নাটক সাজাতেন না। সংজ্ঞা কি মিলল ছলচাতুরির আর চোরের? আমার মুখ খোলাবেন না। বেশ তো চুপ আছি। খোঁচা মেরে ঘাতাজা করা কেন? আপনি জানেন আমি মুখ খুললে আর সামনের জন কথা বলতে পারবে না। রাত 2টো। বৃষ্টি হালকা কমেছে বাইরে। হামজা শুয়েছিল। তার অভ্যাস এক কাত হয়ে শুয়ে মাথার নিচে হাতের তালু রেখে ঘুমানো। সাদা চশমা বালিশের পাশে পড়ে আছে। চশমা সে সবসময় ব্যবহার করে না, কেবল বই পড়ার সময়। পরনে একটা অফ হোয়াইট রঙা ফতোয়া। সাদা পায়জামাটা উঠে আছে ঠ্যাঙের কাছে। কালো কুচকুচে পশমের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল রিমি। হাতে ছাদ থেকে তুলে আনা শুকনো কাপড় চোপড়। রিমি আগে একা অন্ধকারে ড্রয়িং রুমে যেতেও ভয় পেত। এখন লাগে না। আরমিন পারত, এখন সেও পারে। রিমি পাথর হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। তার কিচ্ছু ভালো লাগে না আজকাল। সে কত সুখী ছিল সংসার জীবনে। ছোট্ট বয়সে কলেজের লেখাপড়া অবধি ছেড়েছিল এই লোকটার খাতিরে। আজ তার সঙ্গে এই দূরত্ব রিমির সহ্য হয় না। সে নিজেকে রোজ বলছে লোকটাকে সে ঘৃণা করে, খুব ঘৃণা। কিন্তু মনেই হয় না কথাটা সত্যি। ঘৃণায় মায়া ও স্মৃতির দংশন থাকে কিনা জানা নেই রিমির। আবার রিমির আজও শুধু মনে হয় হামজা শুধু একবার ফিরে আসুক। সে হামজাকে কলিজা চেরা রক্ত দিয়ে ধুয়ে গ্রহণ করবে। ঘৃণায় এমন হয় কিনা তাও জানে না রিমি। ঠান্ডা বাতাসে জানালার পর্দাটা উঠছে। সেই বাতাসে হামজার চুলগুলো উঠছে। রিমি অস্থির বুকটাকে নিয়ে মেঝেতে গেড়ে বসলো হামজার সামনে। কান্না থামানো যাচ্ছে না। একসময় কান্না ঠেকানো যায় না, খুব মুশকিল। সে আসলেই ঘৃণা করে লোকটাকে, কিন্তু এটা ভাবলেও কষ্ট হয়। কোনো একসময় কাউকে প্রচন্ড ভালোবেসে তারপর একবার তাকে যদি প্রচন্ড ঘৃণা করতে হয়, সেটা করুণ এক যন্ত্রণার মতো। এই যে রিমির ভেতরে যেই প্রাচীর দাঁড়িয়েছে, লোকটাকে ভালোবাসার, ছোঁয়ার, অধিকার দেবার অথবা সমর্থন করার, এটা অসহ্য। রিমি এক দৃষ্টে তাকিয়ে রইল। গম্ভীর মুখখানা, নেতা নেতা ভাব ছড়ানো, কঠোর ভদ্রলোক লাগে হামজাকে দেখতে। সেই ভদ্রলোকের মাঝে সূক্ষ্ম এক ধূর্ততা, সাথে ভাবুকতাও। সময় পেলেই চোখে চশমা এঁটে ভারী ভারী সব বই খুলে বসতে দেখা যায়। তবুও কিসের নেশায় ছুটছে হামজা? বড় হবার, আরো 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 বড় হবার। মানুষের মাঝে প্রবৃত্তি না থাকলে দুনিয়াটা স্বর্গ হতো। চট করে এক লহমায় চোখ খুলে তাকায় হামজা। রিমি চমকে ওঠে। হামজা স্থির চোখে তাকিয়ে থেকে বলে, কাঁদছো কেন? রিমি জবাব দেয় না। দুজন তাকিয়ে থাকে দুজনের দিকে। কিছু বলবে? এভাবে তাকিয়ে আছো কেন? ঘৃণা মাপছি। হামজা হাসল। পেলে? কতখানি? মেপে শেষ করি। হামজা উঠে বসে। অন্ধকারে পকেট হাতড়ে সিগারেট বের করে তা ধরায়। ধোয়া ছেড়ে বলে, পাবে না। আমি যাদেরকে জীবনে ভালোবেসেছি তারা আমার প্রতি বিমুগ্ধ হতে পারে, আর সেটাই তাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হবে। রিমির গালে আলগোছে হাত রাখে হামজা। রিমি শুধায়, আপনার কষ্ট হয় না? কষ্ট কি রিমি? বাবা, সেটাও জানেন না? খুব সুখী লোক বুঝি আপনি? অসুখী মনে হয়? বুঝি না আমি। রিমি শক্ত হাতে চোখের পানি মুছল। হামজার হাত দুটো সরিয়ে দিল মুখ থেকে। আমাকে খুব নিষ্ঠুর ভাবো তুমি? তাচ্ছিল্যের সাথে ম্লান হাসে রিমি। না না, এইসব বড় বড় ভুল ভাবনা ভাবতে নেই। তা ভাববো কেন? এরকম সব কথা কে শিখাচ্ছে? আরমিন? আমার মুখ নেই? হামজা চট করে হাসে। হাসির সাথে তামাকের ধোঁয়া উড়িয়ে বলে, মুখ তোমার, কথাগুলো নয়। আপনারা আরমিনকে ভয় পান? নারীর প্রতিশোধ পরায়ণতা ও জেদ খড়ের গাদায় লাগা আগুনের চেয়েও ভয়াবহ। তা শুধুই ধিকি ধিকি জ্বলতে জ্বলতে ওপরের দিকে ওঠে, সব নিঃশেষ না করে নেভে না। তাহলে আরমিন সফল বলছেন? হামজা গভীর চোখে তাকায়। কণ্ঠস্বর স্লথ করে আবদার করে, একটু কাছে আসবে? রিমির মনে হলো হামজা এক নিষ্ঠুর ও কৌশলগত শিকারী, যার মুখের বুলি বল্লম অথবা বর্ষার চেয়েও ধারালো। এভাবে একটা আহ্বানের মাঝে রিমির মতো দুর্বল প্রাণ নারীকে মরণ দিতে শিকারী ছাড়া কেই বা পারে? রিমি ডুকরে কেঁদে ওঠে। হামজার বুকে হামলে পড়ে। আপনি জানোয়ার, আপনি অমানুষ, আপনি আমাকে তিলে তিলে মেরে ফেলেছেন। একটুও দয়া করেননি। শিউরে উঠছিল রিমির শরীর। হামজা রিমিকে দুই হাতের বাহু দিয়ে আলিঙ্গন করে নিল। রিমি ছটফট করছিল। হামজা শক্ত করে জড়িয়ে রেখে বলল, তুমি আমার সহধর্মিণী হতে পারো নি রিমি? পারতে কি করতে হতো? সহধর্মিণী শব্দটার একটা সাধারণ অর্থ আছে আমার কাছে। আর সেটা কি?
সহধর্ম অর্থাৎ স্বামীর ধর্মে নিজেকে সমর্পিতকারিণী হয় সহধর্মিনী। সহযাত্রী বলতে যেমন একই পথের যাত্রী সঙ্গী বোঝায়, সহধর্মিনীর ব্যাপারটাও তাই। অথচ তুমি দিন শেষে আমায় অস্বীকার করেছ। আমার ধর্মে ধার্মিক হতে পারোনি, সঙ্গ ছেড়েছ, মানতে পারোনি। তার মানে আমি এখন একটু হলেও মানুষ। মানুষেরা আপনাদের মানতে পারবে না। হামজা অনেকক্ষণ তাকিয়ে রইল কেমন করে যেন। শান্ত স্থির দৃষ্টি, একটু বিস্ময়। তার চোখ দুটো হিসাব মেশিন যেন, কিছু মাপছে, হিসেব করছে। তার শেষে বলল, শেখানো বলি রিমি, আমাকে তৈরি করা হয়েছে। রিমি দু চোখ বুজে হিংস্র হাতে হামজার ফতুয়ার কলার খামচে ধরে, দাঁতে দাঁত চেপে ছটফট করতে করতে বলে, কিচ্ছু শেখানো হয়নি। আমি ঘরের আসবাব নই, মানুষ। আপনি যে পর্দা আর খাঁচাটা সীমায় বন্দি আমায় রেখেছিলেন, তা কোনো এক আঘাতে ভেঙে গেছে। এই তো, তবুও তো আপনার সব পাপকে প্রশ্রয় দিয়েছি। শুধু মনে মনে মানতে পারছি না। আর তো কিছু করার নেই আমার। নয়তো আজও পর্যন্ত পড়ে আছি আপনার এই নরকে। আমিও তো সমান পাপী। এত ভাবছেন কেন? হামজা হাসে, দীর্ঘশ্বাস ফেলে চোখ বোঝে, দুই পাশ মাথা নেড়ে গাঢ় স্বরে বলে, আরমিন আমার খুব ক্ষতি করে ফেলেছে রিমি। কেমন ক্ষতি? অনেক বড় ক্ষতি, বিশাল ক্ষতি, অপূরণীয় ক্ষতি। কি যেন ছিল হামজার কণ্ঠে। শিউরে উঠে দ্রুত মুখ তুলল রিমি। কি ভাবছেন আপনি? হামজা হাসল। তুমি জানো রিমি, ও কখনো কখনো চেঁচায়, তামাশা করে। তখন মনে হয় ও প্রচুর বোকা, অশান্ত, নির্বোধ। কিন্তু সেই সব যদি ওর পরিকল্পনা মাফিক হয়, ও যদি এটাই চায় যে আমরা ওকে ফাঁপা আর বোকা ভাবি, যেন ও কিছুই করতে পারছে না, শুধু তর পাচ্ছে। মানে? হামজা হতাশ গলায় বলল, রিমি, ভাঙনের চেয়েও ফাটল ভয়ঙ্কর। এই সূত্রটা আরমিন প্রয়োগ করেছে। আমার পরিবারটাকে সূক্ষ্মভাবে চিড়ে ফেলেছে। ও আমাদের সবাইকে ঘৃণা করত। এরপর তরু জয়কে ঘৃণা করেছে, তুলি আমাদের সবাইকে ঘৃণা করেছে। তুমি আমাকে ঘৃণা করছো, কখন না জানি জয় আমাকে। ও সফল রিমি, সবার চোখে সবার জন্য ঘৃণার পট্টি বেঁধে দিতে পেরেছে। রিমি মাথা নাড়ে। আপনি ওর বিরুদ্ধে ভড়কাতে চাইছেন আমায়? হামজা দীর্ঘশ্বাস ফেলে হাসল। আমার বোকা বউ, খুব বেশি সময় কাটিয়েছে তুমি ওর সঙ্গে। রিমি তেতে উঠল। ও আমাকে কখনো কিছুই বলেনি। ও খুব কম কথা বলে। আমি নিজের চোখে আপনাদের অপরাধ দেখেছি। ওকে এইসব ব্যাপারে জিজ্ঞেস করলেও বলতে চাইনি। আজ মনে হচ্ছে তোমায় মূর্খ রেখে ভুল করেছি। তুমি জানো রিমি, চিরকাল অনাগ্রহের প্রতি মানুষের প্রবল কৌতূহল। এজন্য ওর বেপরোয়া স্বভাব, ভীতিহীন চালে তুমি খুব ফেসেছ। জয়ের অবস্থা খারাপ, পুরুষ মানুষ তো। ভাষা কোনটাকে বলছেন? এই যে আমার সাথে তর্ক করছ। রিমি বলল, আপনি আমাকে আপনার অধীনে কায়দা করে রেখেছেন। আপনার খারাপগুলো তাই দেখেও চোখে পড়ছে না। আর আমি মেয়েও তো ভালো পরিবারের না। আমি শুধু ওর কথাগুলো মেলাচ্ছি আর মুগ্ধ হচ্ছি ওর ওপর। হামজা হেসে রিমিকে বুকে টেনে নিল, শক্ত করে চেপে ধরে চোখ বুঝল। ওকে বন্দি করে রেখেছিলাম যাতে বাইরে বেরিয়ে কিছু পাকাতে না পারে। ও তখন ভেতরেই ছেদ শুরু করেছে। ইস, বিশাল ক্ষতি, বিশাল ক্ষতি রিমি, থেমে থাকেনি। হামজার বুকে এভাবে সে হাজারবার মাথা রেখে তলিয়ে গেছে স্বর্গ সমুদ্রে। আজও সেই বুক, সেই রিমি, শুধু সেই স্বর্গ সমুদ্র। সেখানে আজ খড়খড়ে মরুভূমির উত্তাপ বিরাজমান। রিমির শরীরটা কাঁপছিল। হামজা বলল, কাঁদছ কেন? ঘৃণা ফুরিয়েছে না বাড়ছে? কোনোদিন ফিরাবে না, গর্জে উঠল রিমি। কান্নার সাথে ক্ষোভ ও গর্জন মিশে কেমন যেন লাগলো রিমিটাকে। হামজা হাসল। যে অবধি কেউ পৌঁছায়নি, তুমি সেখানে জায়গা পেয়েছিলে। আর তুমিও সেখানটাতে খুব একটা গভীর ছিদ্র করেছ রিমি। আপনি আমাকে খুব সুখ দিয়েছেন। আশা রেখেছিলে কেন? আমি তো সুখের ব্যাপারই নই। রিমি মৃদু চেঁচিয়ে উঠল। আপনি তবে কিসের ব্যাপারী? রক্তের, অন্ধকারের, চিৎকার আর যন্ত্রণার? হেসে জানালার দিকে তাকালো হামজা। এগুলোই বা খারাপ কি? দুনিয়াতে শুধু সুখ থাকলে সুখের কদর থাকবে না, তাই কাউকে না কাউকে এসব আমদানি করতেই হবে। চুপ, চুপ করুন, মুখোশধারী পুরুষ আপনি একটা। হামজা আস্তে করে ঠোঁটে আঙুল রেখে স্থির চোখে বলল, চুপ করলাম। আপনি তো এমন না, তবু আমার সামনে এমন নাটক করেন কেন? আমি আসলে কেমন রিমি? তোমাকে কি বোঝানো হয়েছে আমার ব্যাপারে? আপনি জানোয়ার। এখন কি মানুষদের মতো লাগছে? রিমি কত কিছু বলতে গিয়েও পারে না, চোখ বুঝে এলোমেলো শ্বাস ফেলে শব্দ করে। এরপর আবার চট করে হামজার কলারটা চেপে ধরে। আমার খুব কষ্ট হয়, আপনি বোঝেন? বোঝার কথা না। কসাইয়েরা পশু জবাই করার সময় পশুর চোখের দিকে তাকিয়েও গলায় ছুরি চালাতে পারে। পেশা তো, তারা পশুর ভেতরের আর্তনাদ বুঝবে কেন? তুমি বোঝো? আপনার তো কষ্টই নেই, বোঝার কি? এই বুঝেছ? তাছাড়া আর কি বুঝিয়েছেন? হামজা হেসে ফেলল, কেমন যেন হাসিটা। হাসি ঠোঁটে রেখে বলল, তোমার মতো কাঁদতে বলছো? আমার সন্তান দুটো কোরবানি করার দুঃখে, আমাকে তোমার কাছ থেকে বঞ্চিত করার দুঃখে, আমার বিরুদ্ধে কারো নিন্দাকে মেনে নেবার দুঃখে, আর কত কত দুঃখে কাঁদতে বলছো। নিন্দা? আপনি নিজেও জানেন একমাত্র আরমিন আপনাকে সঠিক চেনে। যদি আরমিনের কাজকর্মে আমি কিছু শিখেও থাকি, তো ভুল শুধরে এতদিনে সঠিকটা শিখেছি।
আর দুঃখ, সেটা আছে আপনার? দুঃখ তো মানুষেরা পায়, কসাইদের দুঃখ থাকে না। কান্না পায় আপনার? তা পায় না ঠিকই, তবে অস্পষ্ট স্বরে বলে, তোমার প্রধান বিরোধী তবে আমি ছিলাম আরমিন। দুর্বল প্রতিদ্বন্দ্বী ভেবে চোখের নাগালে রেখে নিশ্চিত ছিলাম। কি কি কেড়ে নিতে চাও? রিমি ঠোঁট বাঁকিয়ে মলিন হাসে। হামজার সামনে মুখ উঁচিয়ে বাবু মেরে বসে। চোখে ছলছল করছে পানি, দাঁতে দাঁত শক্ত, ভ্রু দুটো কাঁপছে। বুকের ভেতর বোধহয় কালবৈশাখীর বাতাস বইছে। নিঃশব্দের শব্দ সন্ধ্যাতারার স্তব্ধতায় আলোড়ন তুলছে। রিমিও এবার দৃষ্টি স্থির করলো হামজার চোখে। বরাবর ঢোক গিয়েছে, বুকের সাথে শরীরটাও নড়ে নড়ে উঠছে। চঞ্চল চোখে হামজার গোটা মুখে বারবার চোখ বোলাচ্ছিল। হামজা আচমকা শব্দহীন হেসে উঠল। চোখের পাতা নেমে এলো হাসির সাথে। বলল, এভাবে তাকিয়ে থেকো না, দু চোখকে সামলাও। হামজা ওইরকম দুটো গভীর দুঃখের সাগরে তলিয়ে গেলে কারবার সামলাবে কে? কেন? তাকান আমার দিকে, আপনার তো কষ্ট নেই। অনুভূতির অভাবে ফেটে চৌচির জমির মতো আপনি। হামজা অনড়, নির্বিকার মুখ ও অতল গহ্বরের মতো চোখ দুটো মেলে তাকিয়ে রইল। আরমিন আর কি করেছে আমি জানি না, তবে আপনি এতটাই নির্লিপ্ত যে আমার দেওয়া শাস্তিও আপনার নির্লিপ্ততাই প্রতিফলিত হয়ে আমার উপরে ফিরে এসেছে। আপনি এখনো অটল। একটু শেখান আমায় এমন কঠোর প্রাণহীন হতে। আমার না ভেতরে খুব তীব্র অনুভূতি আর আবেগ, খুব জ্বালায় আমাকে। আমি আপনার মতো উদ্দেশ্যপ্রবণ হতে চাই, যাকে টলানো অসম্ভব। হামজা হেসে মাথা নাড়ে দুই পাশে। নীরবে ব্যাপারটা অস্বীকার করে নিচু রাখে চোখ। রিমি জোর করে থুতনি ধরে হামজাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। শক্ত কণ্ঠে বলে, তাকাচ্ছেন না কেন? তাকান, তাকান আমার দিকে। আমি আপনার নিষ্ঠুরতা দেখতে চাই। আপনি আমার উপর ঠিক কতটা উদাসীন ছিলেন আর কতটা দায়সারা ছিলেন তার হিসাব করতে হবে তো। কারণ আমি আপনার চোখে সেই সব মিথ্যে মুগ্ধতা আর কর্তব্যপরায়ণ চাহনিকে ভালোবাসা ধরে নিজেকে সঁপেছিলাম। তাকান আমার চোখের দিকে। হামজার চোখের পাতা নড়ে উঠল। রিমি বলল, বিয়ে তো সবাই করে মেয়র সাহেব, সংসারে করে যায় দিব্যি। কিন্তু আমি যে বয়সে আপনার বউ হয়ে এসেছি, না ছিল বয়সের মিল না অনুভূতির। কিশোরী বয়সে এক তরতাজা পুরুষের কর্তব্য আর হাতের বাঁধনের প্রেমে পড়ার অপরাধে কি কি শাস্তি দেবেন আর? দিন, আজ সামনে বসে আছি আমি, আপনার হাতের নাগাল ছেড়ে বেরোবার পথ তো নেই। সবটুকু শাস্তি দিয়ে দিন, দিনে দিনে সইতে পারছি না। হামজা মুখ খুলতে চাইলে রিমি হামজার ঠোঁটে আঙুল চাপে। চুপ, চুপ থাকুন একদম। কেমন হাঁপানির রোগীর মতো নিঃশ্বাস ফেলে রিমি। কেন ওইভাবে ভালোবাসার ঢং করেছিলেন? আমার তো বয়স কম, আমি আপনার অত গভীর মারপ্যাচ বুঝি না। আমি চারদিকে প্রেমে পড়ে বেড়ানোর বয়সে প্রায় জোর করে বিয়ে করে আনলেন। বিশাল এক নেতার ঘরের আদুরে আল্লাদি বউ হলাম। ওই বাড়ি যেতে চাইলে যেতে দিতেন না। আপনার আশেপাশে পড়ে থাকতে বাধ্য করেছেন, আর তাতে আমার নারী মনের সবটুকু অনুভূতি আপনার উপর আটকে রইল। অন্য কোথাও মনোযোগ দেওয়ার সুযোগ পেলাম না। বিয়ের পর হাতে গুনে আপনার গন্ধ মিশে থাকা এই রুম থেকে বাইরে বের হয়েছি। রিমির স্বর থরথর করে কেঁপে উঠল। আর কোথায় যাব আমি? হ্যাঁ, আমার গণ্ডি আপনি অবধি। একবার বলুন, সেই পুরুষটার কাছে এমন সব বিশ্বাসভাঙা আঘাত পেতে আমার কেমন লাগছে? আর কতটা শাস্তি বাকি আমার? পুতুল বানিয়ে রাখতে ওইরকম ভালোবেসেছিলেন? ঘরে আটকে দুনিয়া থেকে আলাদা করে রেখে শুধু আপনার মাঝে বিলীন হতে এত সব আয়োজন? ঠিক আছে, তা সফল হয়েছে। যেই বয়সে মেয়েরা উশৃঙ্খল হয়ে ওঠে, আমি আপনার ঘরণী হয়েছি। সারাদিন পাক্কা গিন্নির মতো সংসার সামলানো আর দিন শেষে স্বামীর ঘরে ফেরার অপেক্ষা। আমার মাথায় এছাড়া আর কিছুই রইল না। সবটা আপনি, আপনার ঘর সংসার, আপনার পাঞ্জাবিটা, গামছা, লুঙ্গি, পছন্দের খাবার, পছন্দের সাজ। কি পেলাম? দিন শেষে এক অমানুষ ক্ষমতালোভী কুকুর স্বভাবের পুরুষের জন্য আমার এত কিছু? হামজা শুধু চেয়ে রইল চুপচাপ। রিমি বলল, আপনি ঠিক। যতদিন না আরমিন এই বাড়িতে পা রেখেছে, এসব যে আমি কি করেছি তা জানতামই না। ও আমাকে তুলনা শিখিয়েছে, এসবের হিসাব কষার সূত্র শিখিয়েছে ওর ব্যবহার। কিন্তু ওর কোনো চেষ্টা ছিল না আমাকে শেখানোর। ওর চরিত্রটা আকর্ষণীয়, আমি নিজেই ওকে ফলো করতে লাগলাম। একটু একটু ধারণ করতে থাকলাম ওকে। ও গোলামিকে ঘৃণা করে। ও যা করে সবের পেছনে একটাই চিন্তা, দিন শেষে যেন অন্তুর অপচয় না হয়ে যায়, কারো কাছে নত না হয়ে যেতে হয়, আর কেউ যেন এইসব দুর্বল অনুভূতির নাম ধরে ক্ষমা না পেয়ে যায়। আজ যেমন আমি পারছি না আপনাকে পর্যাপ্ত ঘৃণা করতে, কারণ আমি এক দুর্বল অনুভূতির জালে বন্দী। ও আমাকে স্বামীকে ভালোবাসতে নিষেধ করেনি, ও আমাকে কিছুই বলেনি কখনো। শুধু ওর চালচলনই আমাকে শিখিয়েছে কোন সীমাটা মানুষকে মানুষ আর অমানুষ হিসেবে ভাগ করে। হামজা হঠাৎই রিমির ঠোঁটে ঠোঁট চেপে ধরল। খানিক পর একটু আলগা করে ধরে বলল, চুপ। আরমিনকে অথবা আরমিনের ধরনকে জয় সহ্য করতে পারে, আমি পারবো না। ওর এক ফোঁটাও আমি তোমার মাঝে বরদাস্ত করতে পারি না। তুমি আমার বউ, আরমিনের সামান্য একটু তোমার মাঝে থাকবে না। তো বলছেন চলে এসেছে, তাহলে এটা কি আপনার জন্য কষ্টকর? হামজা দাঁতে দাঁত পিষল। আমার জন্য যন্ত্রণাদায়ক। এই খেলায় ওকে জিতে দেওয়ার ভুলটা আমি করবো না রিমি। আমার সবচেয়ে শক্তিশালী শত্রু ওই মেয়েটা। তুমি বুঝতে পারছো না, ও
ও কি খেলা খেলছে? থম মেরে গেল হামজা, চুপ করে গেল আচমকাই। 2 সেকেন্ড থেমে রইল, কিছু ভাবল। এরপর রিমির ঠোঁটে গাঢ় একটা চুমু খেল, খুব হিংস্র চুমু। রিমির ওপর যেন কঠিন এক আক্রোশ প্রকাশ পেল। খানিক বাদে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, একটা সত্য কথা শুনবে রিমি? পেছন ফিরে রিমির দিকে তাকিয়ে বলল, তুমি যা করছো আমার সঙ্গে, আর আমার থেকে তোমার এই মুখ ফিরিয়ে নেওয়া আমাকে যে যন্ত্রণা দিচ্ছে, কসম তোমার জায়গায় অন্য কেউ থাকলে তার শরীরের প্রত্যেকটা হাড় ছাড়িয়ে আলাদা আলাদা করে দাফন করতাম। কবর হতো 206টা। আফসোস, আমি জয়ের পর আরও একজনকে ধারণ করে বসেছি ভেতরে। রিমি একসময় শুধাই, আপনি যে বললেন কি খেলা খেলছে আরমিন? হামজা চুপচাপ জানালার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে অদ্ভুত স্বরে বলে, কঠিন কিছু। কেমন কঠিন? ভয়ানক কঠিন। এর ফল আমি তাকে দিলে নিতে পারবে কিনা তা নিয়ে বড় চিন্তা হচ্ছে আমার। ওদের ওপর অত্যাচার বেড়েছে। রোজ 3 বেলা করে লোক আসছে বড় ঘরে। অন্তু দেখল কিছু বড় বড় ইস্পাতের বিম ও লোহার খণ্ড সরানো হয়েছে। জয় অন্তুকে দাঁড় করিয়ে রেখে পাশের কক্ষে যায়। ফিরে আসে পিস্তল হাতে, এগিয়ে গিয়ে বসে মুরসালিনের সামনে। অন্তুর দিকে মুরসালিন একবার তাকায়, তৎক্ষণাৎ চোখ সরায়। জয় পিস্তলটা পাশে মেঝেতে রেখে মুরসালিনকে জিজ্ঞেস করে, তোর চাচা কোথায় মুরসালিন? মুরসালিন তাকালো জয়ের দিকে, হেসে ফেলল, এতদিন পরে এই কথা জিজ্ঞেস করছিস? আমি অধীর অপেক্ষায় ছিলাম তোর এই প্রশ্নের। জয় বিনিময়ে একই হাসি হাসল। তারা কিসের? এই যে কাতরানি, যন্ত্রণা, না খাওয়া, আঘাত, তোর ছোট ছোট আমানতগুলো, অসহায় আবদার, শুকনো মুখ, তৃষ্ণার্ত চাহনি, এসব দেখলি, মজা পেলি, এতে করে আর 2-1 বেশি জিজ্ঞেস করতে হবে না। দ্রুত জবাব পাবো। মুরসালিনের মুখ নরকের কূপের মতো জলজল করে জ্বলে উঠল। চোখের মনি লালচে হয়ে উঠছে আচমকাই। তাকে সচরাচর খুব শান্ত দেখা যায়। আজ আচমকাই জয় ও মুরসালিনের সম্মুখীন দৃশ্যটা দেখতে 2 আগ্নেয় স্ফুলঙ্গের সংঘর্ষের মতো লাগলো। দাঁতের মাড়ি চেপে মুরসালিন বলল, আমার বাপকে মেরেছিস তুই? কিচ্ছু বলিনি। বলিসনি? তোকে কারা কোথায় ঘায়েল করে ছেড়ে দিয়েছে তার জিম্মা অন্যের ঘাড়ে চাপিয়ে হালকা হোস? তুই শালা ভুল বুঝেই শহীদ হয়ে যাবি। জয় খানিক ভ্রু কুচকে তাকিয়ে থাকে মুরসালিনের দিকে, তারপর বলে, আমার নামে একটা শহীদ মিনার তৈরি হলে শহীদ হতে আমার কোনো সমস্যা নেই। আমার ভাইকে মেরেছিস তুই জয়? জয় ঘাড় নত করে বাহবা দেবার মতো ভঙ্গি করে বলে, ও হ্যাঁ, নিজের হাতে গলা কেটে 2 ভাগ করেছি। মুরসালিনের চোখে রক্তের দানা বাঁধে, 2 পাশে মাথা ঝেড়ে প্রগাঢ় শ্বাস ফেলে। কিন্তু আমাকে খুঁজতে, আমার বোনকে যখন অপহরণ করলি, আমি কেন জানি নিশ্চিত ছিলাম রে জয়। জয় ঠোঁট উল্টায়, কি বাবদে? মুরসালিন ম্লান হেসে জয়ের চোখে চেয়ে বলে, তুই বেঁচে থাকতে আমার মুমতাহিনার গায়ে আঘাত লাগবে না বোধহয়, এই ভাবনা বাবদে। তুই যখন চলে এলি, মনে আছে মুমতাহিনা আম্মুর কোলে ক্যাঁ ক্যাঁ করে কাঁদত সারাদিন খালি। মুরসালিনের কণ্ঠস্বর কেমন অস্তমিত হয়ে এলো, কেঁপে উঠল একটু, ঠোঁট উল্টে মলিন হাসল। মুরসালিন ওপরের দিকে তাকায়। অন্তু নিজের বুকের ভেতর এক কঠিন অস্থিরতা বোধ করল। সাধারণ কথাগুলো এত নিষ্ঠুর লাগবে কেন শুনতে? বিশ্ববিদ্যালয়ের মাঠে শোয়ানো মুমতাহিনার লাশ চোখে ভাসছে। অন্তু দীর্ঘ করে শ্বাস টানে, জয়ের নির্লিপ্ত মুখে মেঝের দিকে চেয়ে আছে। মুরসালিন নিজেকে এক মুহূর্তের মাঝে সামলায়, ওর লাশও দেখতে পাইনি। বিশ্বাস কর জয়, মুস্তাকিন ভাই থাকলে তোকে কেটে চিড়িয়াখানার পশু দিয়ে খাওয়াতো নিজের হাতে। জয় মুখ তোলে, ওপর নিচ মাথা নাড়ে। আর তুই কিছু করবি না? কিন্তু বলে না। মুমতাহিনাকে এনে গোডাউনে রেখে 4 ঘন্টা পর সে রাজধানীতে চলে গেছে। ফেরার আগেই মুমতাহিনার দেহ পলাশের ডেরায় পৌঁছেছে। যেদিন মুমতাহিনার সঙ্গে মুরসালিনের দেখা হলো, মুরসালিন রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। চুপি চুপি এসে মুরসালিনের পেছনে দাঁড়ায় মুমতাহিনা। বয়স 16তেই রূপ ছিটকে এসেছে। পরনে লম্বা গোল জামা, ওড়না জড়ানো শরীরে, মাথায় ঘোমটা, ফর্সা টকটকে হাতে কালো লোম, ঘন পাপড়িওয়ালা চোখ দুটো ঠিক বড় বড় মার্বেলের মতো। 3 ভাই বোনেরই চেহারা দেখতে লাগে ইরানি ইরানি। মুরসালিন পেছনে না ফিরেই বলল, কি? মুমতাহিনা ওর দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। মুরসালিন গম্ভীর হলো, থাপ্পড় খাবি? আমার ঘরে কি? ভাইউ, তুই ঢাকায় যাচ্ছিস? ঠিক বলেছি না? মিথ্যে বলে বের হবি, রাস্তায় কুত্তার তাড়া খাবি, আবার ফিরেই আমার কাছে আসা লাগবে। মনে রাখিস, তোর তো বউ নেই, সেবার জন্য আমার কাছে ধর্ণা ধরতে হবে। মাথায় একটা গাট্টা মারে মুরসালিন। মুমতাহিনা চেঁচিয়ে ডাকে, আম্মা। ছাগলের বাচ্চার মতো ম্যামা করিস কেন সবসময়? মুমতাহিনা আস্তে করে বসে বিছানায়, চঞ্চলতা ভুলে নিভু নিভু কণ্ঠে বলে, বড় ভাইয়ার খোঁজ পাসনি রে ভাইউ? সুন্দর পুতুলের মতো মুখটা মলিন হয়ে উঠেছে। তা জানে মুরসালিন। রাগ হয় মুরসালিনের, ওই মুখ দেখার সাহস নেই। মুরসালিন তাকায় না, মুরসালিনের কাছে জবাব নেই, তাই কোনো কথাও বলে না। মুমতাহিনার বড় ভাইয়া আর নেই, তা বলার নয় মুমতাহিনাকে। মুমতাহিনা চট করে হাসে, এই শোন ভাইউ। মুরসালিন খেয়াল করে মুমতাহিনা একদম মুস্তাকিনের মতো হয়েছে, আবেগ লুকাতে পেশাদার পটু, ভ্রু নাচায়। কি? মুমতাহিনা উঠে এসে ছোট ভাইয়ের পাশে দাঁড়ায়, ঠোঁট টিপে বলে, আমার কি মনে হয় জানিস? ইচ্ছে নেই জানার, দূরে থাক। চুপ বলছি, শোন।
খ্যাক খ্যাক করবি কেন আমার ওপর? আমি ছোট না? মুরসালিন হতবিহ্বল হয়ে পড়ে। এসব বাচ্চামি এড়ানো দুঃসাধ্য। ইচ্ছে করে মুমতাহিনাকে বুকের সাথে মিশিয়ে ধরতে, ধরে না সে, নিচু হয়ে হাসে। মুমতাহিনা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আয়নায় মুরসালিনের দিকে তাকিয়ে বলে, বড় ভাইয়া একটা মেয়েকে নিয়ে ভাগিয়ে বিয়ে করে ফেলেছে, কিন্তু লাজুক লোক তো, আর আম্মার ভয়ে বাড়িতে আসতে পারছে না। বল আমার আন্দাজ কেমন? মুরসালিন রেগে ওঠে। বাড়িতে থাকলে এই মেয়ে সারাদিন বড় ভাইয়া করে কান খায়। মুরসালিনের বুকে আগুন জ্বলে। তা টের পায়। ধমকে ওঠে মুরসালিন, বের হ আমার রুম থেকে, তোর প্যাচাল শুনতে ভাল লাগছে না। মুমতাহিনা অভিমান করে সরে দাঁড়ায়, যায় না। যতক্ষণ না মুরসালিন মানিয়ে নেবে যাবে না। মুরসালিন আচমকায় জিজ্ঞেস করে, জয়ামিরকে মনে আছে তোর মুমতু? মনে থাকার কথা। কে লোকটা? মুরসালিন প্রসঙ্গ এড়ায়। কেন এসেছিস? মুমতাহিনা বিশাল বিশাল ভরার দুটো অক্ষিপল্লব মেলে তাকায়। মুরসালিন টের পায় বুকের ভেতর এক তীরে ব্যথা। ওর চোখ দুটোতে বড় ভয় মুরসালিনের। এখন আবার পানি জমেছে, টলমল করছে, মুশকিল বড়। মুমতাহিনা চোখের পানি ছাপিয়ে আসে। কয়দিনের মনে যাচ্ছিস রে? তা জেনে কি? হিসেব করব, কয়দিন বাড়িতে শান্তিতে থাকতে পারবো। মুরসালিন হাসে। এবার আমিও তোর বড় ভাইয়ের মতো নিরুদ্দেশ হব। কেমন হবে? এবার আর বাদ মানে না চোখ। টুপ করে গাল বেয়ে যায় মুমতাহিনার। মুরসালিন তা দেখে, বুক মুচড়ে আসে তার। বাফিন পুচকেটাকে মুস্তাকিন কলিজার সবটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখত। মুরসালিন তুলনামূলক রুক্ষ, তার সাথে ভালোবাসার চেয়ে ঝগড়া বেশি। মুমতাহিনা হামলে পড়ে ভাইয়ের বুকে। আসিস না আর, তুই না থাকলে সারাদিন আমাকে কেউ ধমকায় না, খাটায় না, সন্ধ্যার পর বাদাম কিনে এনে দেয় না, ঝগড়া করার লোক থাকে না, স্কুলে একা যেতে হয়, কত আরাম। তুই থাকলেই যত ঝামেলা। মুরসালিন মাথায় হাত রাখলে তা ছিটকে সরিয়ে দেয়। হাত সরা, হাত রাখছিস কেন আমার মাথায়? মুমতাহিনা তার চেয়ে কমপক্ষে 10 বছরের ছোট, অথচ মানামানি নেই সেই সবে। চুপ করে থাকে দুইজন। মুমতাহিনার ফুপানের মৃদু আওয়াজ মন ভরে শোনে মুরসালিন। বাড়িতে শুধু আম্মার সাথে একা থাকে। রাজধানীতে মুরসালিনের ঘুম হয় না তা ভেবে। মুমতাহিনা খানিক বাদে আস্তে করে বলে, বড় ভাইয়ার খোঁজে যাচ্ছিস ভাইও, তাই না? মুরসালিন চোখ বোঝে, গাঢ় শ্বাস নেয়, কণ্ঠনালী ঠেলে ডাহা মিথ্যা আশ্বাসটুকু বের করে। হ্যাঁ, তোর ঘ্যানঘ্যানানি শুনতে শুনতে কানের পোকা মরে যাচ্ছে। এবার ইনশাল্লাহ তোর ভাইকে নিয়েই ফিরে আসবো। যা, তোকে দরকার নেই, শুধু বড় ভাইয়ার সঙ্গ চাই। বের হবার সময় মুরসালিনের আম্মা মরিয়ম বেগম দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দেন ছেলের শরীরে। রাস্তায় আয়াতুল কুরসি দরুদ শরীফ পাঠ করতে বললেন মনে মনে। মুমতাহিনা ধমক দেয়, শোন বেদুইন, নামাজ পড়বি ঠিক মতো, তোকে ভার্সিটিতে পড়িয়ে কাফের বানিয়েছে আম্মা। পোশাকের কি ছিঁড়ি, সাহেব হয়েছে। মুরসালিন গাট্টা মারে মাথায় একটা। বাঁশের চাগারে ঘেরা বাড়ির সামনের পথটুকু পেরিয়ে যায় মুরসালিন। পেছন থেকে শোনে মুমতাহিনা মাথায় ওড়না তুলতে তুলতে দৌড়ে যায়। এই শোন ভাইও, শোন শোন। মুরসালিন পেছন ফেরে। মুমতাহিনা মুখ নামিয়ে দাঁড়ায়। মুরসালিন হাসে, কিছু লাগবে না তোর, তাই তো? মুমতাহিনা চোখ তুলে হাসে। দুই ভাই বোন একে অপরের চোখের দিকে তাকিয়ে সমান তালে হাসে। মুমতাহিনা মুরসালিনের হাতখানা শক্ত করে চেপে ধরে রাখে। ভারী শ্বাস ফেলে দুজনেই। কত কিছু বলতে চায় দুজন, বলা হয় না কারোরই, কেবল চুপচাপ চেয়ে থাকে। একসময় মুমতাহিনা হাসি সামলে বলে, ফেরার পথে একটা ঢাকায় শাড়ি আনিস তো। মরিয়ম বেগম পেছন থেকেই শাসন করে, খবরদার, ওইসব কিচ্ছু না, শাড়ি পরা লাগবে কেন? হ্যাঁ, বেশি স্পর্ধা। ধার্মিক পরিবার সৈয়দ পরিবার, সেখানে মেয়েদের বেলেহাজ হয়ে চলার চল নেই। মরিয়ম বেগম রাগ করেন। মুরসালিন গম্ভীর হয়, পারবো না আনতে। মুমতাহিনা হাসে, তোর ঘাড় পারবে। যা, বিদায় হয় এবার, আর আসিস না তাড়াতাড়ি। অন্তু স্তব্ধ হয়ে শোনে সেসব। জয় ওইভাবেই বসে আছে, কোনো হেলদোল নেই, না আছে মুখে অভিব্যক্তি। অন্তুর মনে হয় জয় বুঝি লোহার খণ্ডগুলোরই একটা টুকরো। মুরসালিন হাসে, ঢাকায় শাড়িটা এখন আমার ফ্ল্যাটে পড়ে আছে। পরার মেয়েটা পালিয়েছে আমাকে রেখে। প্রথমে ভাই গেল, তারপর বোনটাও। আমি একা আছি, মেরে ফেলামাই। ও, পরিবারে আর আছে আম্মা, তার খোঁজ চাই জয়, সে ছাড়া আর কেউ নেই। বাগানের রাস্তার পেছনের লোহার গেটে কড়া আঘাতের হালকা আওয়াজ ভেসে আসছে। রাত বোধহয় 2টা পার। কেউ এসেছে। কড়াঘাতের আওয়াজটা কেমন যেন শোনাচ্ছে। গা ছমছম করে ওঠে। মৃদু হলদে আলোয় বিশাল ঘরটা গুমট। কতগুলো দেহ ছড়িয়ে আছে, যেন জীর্ণ শীর্ণ ময়লা সাদা কাপড়ের স্তূপ। কড়াঘাত গাঢ় হচ্ছে। জয় উঠে যায়। পিস্তলটা পড়ে থাকে মেঝেতে। সেই ফাঁকে অন্তু আব্দুল আহাদকে বলে, কতদিন আগে আটক হয়েছে তোমরা, মনে আছে? জবাবটা আব্দুল আহাদ দিতে পারে না। ওরা এতটাই দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে, এছাড়া ওদের সেই হিসেবও নেই। মুরসালিন জবাব দিল, এখানে সময় আবদ্ধ, আর এই অবস্থায় দিন মনে রাখা অসম্ভব। তবে আমার একটা হিসেব আছে, মাস 1.5-2 মতো হবে, কম বেশি হতে পারে। অন্তু তাকায়।
চোখাচোখি হলে দুজন চোখ নামায়। অন্তু ঠোঁটে ঠোঁট গুজে নিয়ে আস্তে করে বলে, মুরসালিন মহান, কয়েকদিন আগে ঘটনাক্রমে আমার আনসারি মোল্লার সঙ্গে কথা হয়েছে। মুরসালিন ভ্রু কুঁচকে ফেলল। আপনার সঙ্গে? অন্তু বলল, অবাক হচ্ছেন কেন? মুরসালিন চোখ নামায়। কি বললেন উনি? জিন্না আমির আপনাদের হাতে বন্দী। এটা আনসারি ভাই বলেছেন? আমি বলছি। পাশ থেকে এমদাদ বলল, এত বিশ্বাসের সাথে কিভাবে বলছেন? অন্তু আলতো হাসল। আমার মনে হয় আমার আন্দাজ শক্তি ভালো। মুরসালিন জিজ্ঞেস করল, আনসারি ভাই কি বলেছেন আপনাকে? তার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো কি করে? আপনার অনুমতি পেলে উনি জিন্না আমিরকে ছেড়ে দেবেন। তার বদলে যদি এটা নিশ্চিত হয় যে আপনাদের মুক্ত করে দেবে এরা, তবে এই লেনদেনটা উনি করবেন। মুরসালিন সন্দিহান হলো। আপনি তো এখানে আসার সুযোগ পান না। আজ যদি না আসতে পারতেন, আমাকে খবরটা কিভাবে দিতেন? দিতে হতোই যে কোনোভাবে, আর সেজন্যই একটা তামাশা করে হলেও আসতে হতো। আমাদের ব্যবস্থা হবে ইনশাল্লাহ, আর না হলেও দুঃখ নেই। আমি বেঁচে থাকা অথবা মৃত্যু কোনোটা নিয়েই আশাবাদী নই। আপনি কেন করছেন, কি করছেন সেটা আর জানতে চাইলাম না, কিন্তু আপনি আমাদের জন্য নিজেকে বিপদে ফেলবেন না। অন্তু হাসল। বিপদ আবার বিপদে কি পড়বে? বিপদ আমাকে এতটাই ঘনিষ্ঠভাবে জড়িয়ে নিয়েছে, আমি নিজেই আজ স্বয়ং বিপদ হয়ে গেছি। মুরসালিন একবার তাকালো অন্তুর দিকে। অন্তু সন্দেহীন গলায় জিজ্ঞেস করল, জিন্না আমির কি বেঁচে আছেন আপনাদের হেফাজতে? জবাবটা দেওয়ার সময় পেল না মুরসালিন। জয়ের সঙ্গে 4 জন ঢুকল। আজ জয়ন নেই। দোলন সাহেব, বাপ্পি, কামরুল, সঙ্গে আছে রবিউল। পেশায় সে একজন মেকার, আসলে দালাল, রাজনীতির দালাল। দোলন সাহেব অন্তুকে দেখে ভ্রু কুচকালেন। তা দেখলো জয়, মেয়ে মানুষ কেন বারবার এসব কারবারে থাকবে? আগের দিনেও জয়ের বউকে এখানে উপস্থিত থাকতে দেখা গেছে। জয়কে আস্তে করে বললেন, তোমার স্ত্রী এখানে কি করছে জয়? দৃষ্টিকটু লাগে ব্যাপারটা, বুঝেছ? তাকে এখানে আনা কেন? জয় জবাব দিল না। বাপি মণ্ডল ঢুকেই গজরাতে গজরাতে মুরসালিনের দিকে এগিয়ে যায়। ঢাকার এক সম্মেলন ও মিছিলে ছাত্রদলের লাঠিঘাতে তার দুলাভাইয়ের মৃত্যু হয়। সে জানতে পেরেছে সেই ছাত্রদলের লিডিং এ মুরসালিন ছিল। মুরসালিনকে বোঝা যায় না সে যে আসলে কি চায়, কোন দলের সমর্থক, অথবা বিরুদ্ধাচরণ করে অথবা করেই কিনা। জয় সে বসলো আবার মুরসালিনের সামনে। দোলন সাহেব বললেন, শেষ একটা চেষ্টা করবো মুরসালিন, একটা স্টেটমেন্ট দেবে, নয়তো দায়িত্বটা সরাসরি আইনের হাতেই হস্তান্তর করা শ্রেয় হবে। মুরসালিন হ্যাঁ না কিছুই বলল না। ওরা যে স্বীকারোক্তি চাইছে তা বেঁচে থাকতে দেবে না মুরসালিন। দোলন সাহেব বললেন, বাংলাদেশের রাজনীতিতে দল হিসেবে তুমি কোনটাকে সমর্থন করতে পছন্দ করবে? অকপট জবাব দিল মুরসালিন, দলহীনতাকে। দল শব্দটাই বাংলাদেশের কালচার। কোন দলই এই বাংলার জন্য শুধু ধ্বংসাত্ম ছাড়া আর কিছুই নয়। আর আমি তাই এমন দুর্যোগ চাই যাতে করে বাংলাদেশের প্রধান আলোচিত ও বিশিষ্ট দলগুলোর সমূলে উপড়ে যায়। তাদের কোনো চিহ্ন এই বাংলার মাটিতে না থাকুক। শুধু আমরা সাধারণ মানুষেরা থাকবো। আমাদের দেশে আমরা থাকবো। সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হোক অথবা কমিউনিজম প্রতিষ্ঠিত হবে, সাম্যবাদের জয়গান চলবে। সমাজতন্ত্রের ছায়ায় আমরা বাঙালি মানুষের মতো করে বেঁচে থাকতে পারবো এক জীবন। আর এতেও সেই একই হাল হবে কিনা বাংলার জানি না, তবুও আশাবাদী আমি। দলিন সাহেব অবাক হবার মতো অভিব্যক্তি প্রকাশ করলেন। তুমি কমিউনিস্ট মুরসালিন? দোলন সাহেব হাসলেন। তুমি কি খেলছো মুরসালিন? আমি তোমাকে বুঝতে পারি না। আমিও না স্যার, শুধু এইটুকুই জানি ক্ষমতার লোভে সাধারণ মানুষ, শিশু, নারী, নিরপরাধীদের ওপর অপবাদ এবং তার জের ধরে এই যে মৃত্যুদণ্ড কারাবরণের হিড়িক চলছে, এটা আমি নিতে পারি না। আর তা অন্তত কমাতে আমি এইসব দলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি, অথচ কারো প্রতি আমার অনুরাগ নেই। কারণ আমি জানি দেশের জন্য কেউ উপকারী নয়। ধীরে মাথা নাড়লেন দোলন সাহেব। বুঝলাম, বামপন্থী রাজনীতিকেও সমর্থন করো তুমি। তোমাকে যদি ফাঁসি দেওয়া হয় তো আসলে কোন অপরাধে দেওয়া হবে? প্রত্যেকটা অপরাধে একটা করে ফাঁসির রায় শুনবে তুমি, কিন্তু জীবন তো একটা। মোরসালিন বলল, এই সৌভাগ্যকে আমি আমার জীবনে স্বাগত জানাই স্যার। আমি নিজেকে এতদিন কিছুই মনে করতাম না, কিন্তু এখন যখন দেখছি আমার কার্যক্রম বর্তমান শাসক ও শোষক গোষ্ঠীর পীড়ার কারণ হয়েছে এবং মৃত্যুদণ্ডের মতো বীরত্বপূর্ণ দণ্ডের শাস্তির দিকে এগিয়ে যাচ্ছি, আমি এবার মনে হচ্ছে আমি সত্যিই কিছু করতে পেরেছি। কারণ এই দুনিয়ায় অধিকাংশ মৃত্যুদণ্ড বীরদের এবং কারাবরণ কথা বলা পাখিদের হয়েছে। দোলন সাহেব কিছু বলতে নিলে জয় ওনাকে থামালেন। চুপ থাকেন, ওই যে কিছু ফ্যান আসছে না, সুইচ দিলেই ঘ্যার 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 করে চালু হয়, আপনাদের এই ফ্যাকানি কানে ওই রকম ঢুকতেছে। এত রাতে আমি আপনাদের এখানে আসতে বলি নাই। বাপ্পি এগিয়ে এসে মুরসালিনের মুখের ক্ষতের উপর আঙুল চেপে ধরে, মুখ উঁচিয়ে ধরে বলে, জানোয়ারের বাচ্চা,
বল, আমার দুলাভাইরা তুই মানিস নাই? বেশ কয়েকটা খ্যাপা কুকুর বধ করেছি, কাউকেই পার্সোনালি চিনি না। হতেই পারে তার মধ্যে আপনার দুলাভাই থাকতে পারে। তোরা তো কথা শুনবার চাই না, যেটুকু জিজ্ঞাসি জবাব দে। এরকম আপনাদের মতো আরো অনেকের চোখে আমি বিষ, স্বয়ং দলীয় নেতাদের অব্দি। কত খ্যাপা জানোয়ারদের বিরুদ্ধে বলেছি, কার্যক্রম চালিয়েছি, আর্টিকেল লিখেছি, ছাত্রদের ছাত্রদের উৎসাহিত করেছি, মিছিল মিটিং কত কি, অত মনে নেই। বাপি পশুর মতো গর্জে ওঠে, ইমদাদ ও তৌফিককে দুটো লাথি মারল। থ্যাকলা হয়ে গেল তৌফিকের মুখের চোয়াল। ইমদাদের কান দিয়ে পুঁজবার রক্তের মতো কিছু তরল বেরিয়ে এলো। জয় চুপচাপ দেখছে এসব। পিস্তলটা তার বাম পাশের মেঝেতে পড়ে আছে। তার পাশে অন্তু আব্দুল আহাদকে ধরে বসে আছে, তার নারী সুলভ দুটো দুর্বল হাতে ওদের রক্ষার ব্যর্থ চেষ্টা। বাপি মোরসালিনের মাথাটা সজোরে দেয়ালের সাথে বাড়ি মারে। মাথার উপরের চটা ফেটে রক্ত চুইয়ে পড়ল। মোরসালিন অজ্ঞান হলো না ঠিকই, কিন্তু অচেতনের মতো পড়ে রইল। অন্তুর হাতটা নিষ্পিস করে ওঠে, চোখ বুজে ফেলে সে। তার দেহে এক ধরনের শিহরণ জাগে, কি সব অদম্য ইচ্ছা জাগছে। জয় একটা লোহার খণ্ডের উপর বসা ছিল, কাছেই দাঁড়িয়ে থাকা বাপ্পির পা বরাবর একটা লাথি মারল। বাপ্পি ধূপ করে মেঝের উপর উল্টে পড়ে যায়, নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো, কোনোই ছিলে গেল। জয় মুরসালিনকে জিজ্ঞেস করে, জিন্না কি বেঁচে আছে মুরসালিন? মুরসালিন জবাব দেয় না। বাপ্পি উঠে এসে আবারও মুরসালিনকে ধরে, জয়ের দিকে রক্ত চোখে তাকিয়ে বলে, তুই কি করতেছিস? এরকম মাগি মার্কা প্রশ্নে এই খানকির বাচ্চার মুখ খুলন যাইব? লাগাইতে হইব না? এই কুত্তার বাচ্চারা মায়েরা ফেলিস নাই কেন সুয়ন্ত? আর তোরে আমি পরে দেখুম নে। কামরুল টেনে হিচড়ে মুরসালিনের পাশ থেকে দুটো বাচ্চাকে উঠিয়ে নিল। আদিম উল্লাসে মেতে উঠল ওরা, জীবিত ছোট ছোট দেহগুলো নিয়ে। উদ্দেশ্য মুরসালিনকে উত্তেজিত এবং দুর্বল করা। মুরসালিন নিজের শরীরের ব্যথায় আরো শক্তিশালী হয়, কিন্তু বাচ্চাদের আঘাত ওকে অস্থির করে দেয়। মুরসালিন বলে, জিন্নাকে ফেরত দেব, তার বদলে আমায় কি দিবি? আগে ফেরত পাই সহি সালামত, তারপর যদি মনে কয় তো কিছু প্রতিদান পাবি, না দিলেও ঋণ নাই। ঋণ আছে তোর আমার কাছে, পুরনো ঋণ, যা তোকে ৮০ বার খুন করলেও পরিশোধ হবে না, কিন্তু খুন একবারই করতে পারবো। অর্থাৎ তোর কাছে আমার আরো ৭৯ বার পাওনা থাকবে। রক্তাক্ত মুখে হাসি মুরসালিনের। মঞ্জুর। যাই হোক, জিন্নাকে ফেরত দিলে তুই ওদের ছেড়ে দিবি, এই কথার একটা সওদা করতে পারি। এরকম কোনো প্রস্তাব দিয়েছি আমি তোরে? কেউ একটা দিলেই হয়, আমি দিলাম। আর তুই যা শোধের কথা বলছিস না, আমার ক্ষতি পরিমাপ করলে তোকে ৮২ গুণে ১৬০ বার খুন করলেও ঋণ থেকে যাবে। অথচ তোর জান একটাই। আমি বলবো তুই হিসেবে কাঁচা, চোখে অন্ধ, আর বোঝার ভুলে ডুবে মরা মৃতদেহ। ভুল বোঝার মধ্যে একটা আনন্দ আছে। রাখ তোর পাগলের প্রলাপ। জিন্না কোথায় আছে? মুরসালিন জবাব দিল না। জয় ধৈর্যহারা হয়ে উঠছিল, গাঢ় শ্বাস ফেলে বলল, ২-২.৫ বছর ধরে ধৈর্য ধরতেছি মুরসালিন। আমার ধৈর্য ধরার রেকর্ডে এটাই সবচেয়ে দীর্ঘ। একটু কদর কর, খালি ক জিন্না বেঁচে আছে কিনা। যদি বেঁচে না থাকে তাহলে কি? জয় হাসল। তাই আর সময় অপচয় করলাম কেন? অপচয়কারী শয়তানের ভাই, আমি শয়তানের সম্বন্ধী, সময় কাজে লাগাই। মুরসালিনের অভিব্যক্তি নির্লিপ্ত। সে গম্ভীর মুখে বলে, আর ও যদি বেঁচে থাকে এবং ওকে যদি ফেরত দিই, তুই ওদের মুক্ত করতে পারবি হামজা ভাইয়ের হাত থেকে? মুরসালিনের পায়ের ক্ষততে ডান পা চেপে ধরল জয়। চামড়ার স্যান্ডেলের শক্ত নিচের তলার আঘাতে ক্ষত থেতলে উঠল। জয় অধৈর্য গলায় বলে, যদি বেঁচে থাকে? না না, যদি না, ক বাইচা আছে কিনা, এটাই আগে কনফার্ম হ। মরে গেলে এত নাটক করবো কোন দুঃখে? জীবিত আছে না মেরে দিছিস, ওইটা জানতে চাই খালি। আবার জয় দ্রুত মাথা নাড়ায় দুই দিকে। তো চল, তোর কথাই রইল। নিজেকে বলে জয়, স্যাক্রিফাইস জয়, স্যাক্রিফাইস। তুই না ভালো লোক। মুরসালিনকে বলে, জিন্না বেঁচে থাকলে ওর বদলে তোর এই ছানাপোনাদের আজাদ করে দেবো, যা। তো জিন্না বেঁচে আছে তো? না নেই। মুরসালিন বলল, নেই। জয় বাচ্চাদের মতো ভ্রু কুচকে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, নেই? বলিস কি রে? পরিশ্রম করলাম যে এত, বোধহয় সেজে গেলাম রে, আগেই না জিগায়া। হতাশ শ্বাস ফেলে সে। মুরসালিন আর কিছু বলার সুযোগ পেল না। কামরুল ও রবিউল জয়ের কাছে দুজন পূর্ণ মনোনয়ন পেয়েছে। ইমদাদের অর্ধচেতন দেহটাকে লাথিতে ভরে তুলছে। জয় লৌহখণ্ডের ওপর বসে ঝুঁকে মাটির দিকে তাকিয়ে থাকে চুপচাপ। কামরুলের হাতে বাচ্চারা ছিল কয়েকটা, ওদের গাল চেপে ধরল। শব্দ করে কেঁদে উঠল ছোট্ট ছোট্ট প্রাণগুলো। খালি পেট, পিপাসার্ত গলার কান্না গায়ে কাঁটা দেয় বড়। দোলন সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন শুধু জয়ের দিকে। মুরসালিনের দাঁত ভেঙে গেছে, ঠোঁটের কিনারা দিয়ে মাড়ি থেকে বেরোনো রক্ত ভেসে আসছে। কামরুল একটা বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিল মেঝের ওপর। বয়স 7 থেকে 8 বছর হবে বোধ হয়। ওইটুকু বাচ্চার উপর কামরুলের বড় ক্ষোভ।
ওরা রাজাকারদের উত্তরসূরি, বড় হয়ে সরকার বিরোধী হবে, ধর্মের কথা বলবে। কামরুলের শাস্তি হতো ওদের টেনে টেনে ছিঁড়তে পারলে। তাতেও যদি মুরসালিন, এমদাদ, তৌফিক ওদের একটু যন্ত্রণা হয়। বাচ্চাটার পড়ে গিয়ে ঠোঁট কাটলো, মুখের চামড়া ছিলে গেল, হাঁটুতে আঘাত পাওয়ায় উঠতে পারছিল না, হাঁটু চেপে ধরে কেঁদে ফেলল। অথচ আশ্চর্য, সেই কান্নার আওয়াজ নেই। আওয়াজ করে কাঁদছে না ভয়ে, চোখে মুখে কাতর যন্ত্রণা, কিন্তু কান্নার আওয়াজ নেই। অন্তু চুপচাপ দেখে সেই সব, চারিদিকে চোখ ঘুরিয়ে তাকায়। তার হাতের মুঠোয় আব্দুল আহাদের জীর্ণ হাতটা, হাত দুটো কাঁপছে। অন্তু টের পায় কামরুল হাতে বাচ্চাটিকে দুটো কঠিন থাপ্পড় মারল। কচি মুখের চামড়ার নিচে রক্ত জমে যায়। মুরসালিন চোখ বুজে মুখ ফেরায়। কামরুলের খুব আনন্দ হয় এবার, কিন্তু কামরুল এবার বিশাল ভুল করে ফেলল। ওদের মাথা থেকে সাদা পাঁচকলের টুপিগুলো খুলে ছুঁড়ে মারল দূরে। অন্তু দেখল, দীর্ঘশ্বাস টেনে নিল ভেতরে। পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করে রবিউল কামরুলের হাতে দেয়। দাঁত বের করে হাসে, দাঁতগুলো লাল, কালশিটে ধরনের স্পট পড়ে গেছে। কামরুল খুব মজা পাচ্ছে। বাজারে গেলে বাচ্চারা খেলনার আবদার করলে মা যখন খেলনা কিনে হাতে দেয়, সেই রকম বাচ্চাদের মুখে খেলনা পাওয়ার তৃপ্তিখানা কামরুলের মুখে। এত কিছুর পরেও মুরসালিনের চুপ থাকাটা নির্লিপ্ততা মনে হচ্ছে, যা খুবই হতাশাজনক। কামরুলের উচিত এমন কিছু করা যাতে মুরসালিনের চোখে মুখে কাকুতি ফুটে ওঠে। সে ছুরিখানা বাচ্চাটার গলায় ঠেকিয়ে চারদিকে সবার দিকে তাকিয়ে হাসল। উপস্থিত সব বাচ্চার মুখে এক করুণ আতঙ্ক দেখা দিল। এটা খুবই মজার বিষয়, যেন তাকে অনুষ্ঠানে গান গাইতে বলা হয়েছে। মাইক হাতে সে একটু লজ্জা পাচ্ছে, সবার আরেকটু উৎসাহ চাচ্ছে। সবার মুখে সেই সুখ। শুধু দোলন সাহেব এখনো জয়ার মুরসালিনকে দেখছেন। মুরসালিনকে ডাকে কামরুল, ওই চ্যাংরা, দেখ তোরে, আয় বাঁচিয়ে নিয়ে যা। এইরকম বন্দি থেকেও ব্যবসা করবার চাও? এই জঙ্গিগুলারে ছাইড়া দিলে আমাকে লোক ছাড়বা? ল, মুক্ত কইরা দিই তোর পাখিগুলারে। এক ঝটকায় জয়ের পাশ থেকে পিস্তলটা তুলে নেয় অন্তু, তাক করে ধরে কামরুলের দিকে। জয় চমকে তাকায়, সে অন্য মনস্ক ছিল। অন্তুর চোখের মনি জ্বলছে, ধিক ধিক করে জ্বলছে, বুকের ওঠানামা প্রবল। অন্তু ট্রিগারে আঙুল রেখে কেমন মন্ত্রপুতের মতো গলায় বলে, ছেড়ে দে, ছাড়। তোর ছুরির চেয়ে পিস্তলের গুলি দ্রুত চলবে। আল্লাহর কসম, এখানে 4টা লাশ ফেলবো আমি, ছেড়ে দে ওকে। জয় অন্তুর সামনে দাঁড়ায়। ঘরওয়ালি, মাথা ঠান্ডা করো। অল ইজ ওয়েল, রিল্যাক্স, কিচ্ছু হয়নি, মজার খেলা হচ্ছে, দেখো আর এনজয় করো। আবার এসব ডেঞ্জারাস চিন্তা ভাবনা কেন, হ্যাঁ? অন্তু জয়ের নাগাল পেরিয়ে কয়েক কদম পিছিয়ে যায়। পাগলের মতো দাঁতে দাঁত আটকে হিস হিস করে ওঠে, জানোয়ারের বাচ্চা, তুই সরে যা সামনে থেকে, নয়তো আজ তোর বুকটা আগে ঝাঁঝরা করে তারপর বাকি বুলেটগুলো ওদের জন্য খরচ করব। অন্তুকে খ্যাপাটে বাঘিনীর মতো লাগছিল, অনেকটাই মানসিক বিকারগ্রস্ত পাগলের মতো। সাপের মতো হিস হিস করে, বিক্ষিপ্ত নিঃশ্বাসে বুক দুলছে। জয় একটু থমকায়, ভ্রু কুচকায়, তবুও এই অবস্থায়ও হেসে ওঠে। কিন্তু তোর তো কাঁচা হাত, গুলি জীবনেও নিশানায় লাগবে না। বড়জোর অজায়গায় লেগে আমার সর্বনাশ হওয়ার চান্স আছে, আর নয়তো গোডাউনের ক্ষতি হবে। পিস্তল দে, পিস্তল দে আমার হাতে। খালি খালি মানুষ মেরে কি লাভ? তার চেয়ে বড় কথা, পিস্তলে তো বুলেট নাই। অন্তু কি করলো? এক মুহূর্তের মাঝে পিস্তল তাক করে ডান দিকে ঘুরিয়ে ঠিক দেয়াল বরাবর শুট করলো। পিচ করে একটা শব্দ হয়, সাইলেন্সারের বদৌলত। গুলি ছুটে গিয়ে ইটের গাঁথুনিতে ঢুকলো। অন্তু চরম এক ধাক্কা খায়। পিস্তলের পেছনের বেগের টাল সামলাতে না পেরে পড়ে যাবার মতো অবস্থা হয়। হাতটা ঝিনঝিন করছে তখনও, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে যেন। অন্তু জয়ের দিকে তাকায়। বুলেটিন পিস্তল নিয়ে এখানে আসেননি আপনি? গোটা ঘর নিস্তব্ধ, কেউ নিঃশ্বাসও ফেলছে না। সবার চোখ ঘুরে বেরিয়ে আসার চোখ। অন্তুর বিদ্রোহী শ্বাসের আওয়াজ কেবল ঘুরপাক খাচ্ছে বদ্ধ করে। কয়েক সেকেন্ডের মাঝে ঘটনা ঘটে গেল। কামরুল ছুরিটা ভালোভাবে বাচ্চার গলায় ধরে সতর্ক করে অন্তুকে, এই আপনি পিস্তল নামান, নইলে এক মুহূর্তের মধ্যে এই পোলাটা 2 ভাগ করে ফেলুম, আর লাভ হইব না। পিস্তল নামান, ছাড়া দিতেছি। প্রথমত তুই মরবি তো এমনিতেও, আর এই পিস্তলের গুলিতেই। দ্বিতীয়ত তোর ছুরির চেয়ে আমার পিস্তলের গুলি দ্রুত চলবে, জানোয়ারের বাচ্চা। তৃতীয়ত তুই যদি ওকে মারিস, পরের মুহূর্তেই তুইও মরবি। লাভ কি? ছেড়ে দে ওকে, ছাড়। গোটা ঘরে প্রতিধ্বনিত হয় অন্তুর ছাড় কথাটার গর্জন। জয় চুপচাপ তাকিয়ে দেখে অন্তুকে। মাথার ওড়নাটা পড়ে গেছে, খেয়াল নেই। চুলের বড় খোপাটা অগোছালো। জয়ের যেন ভেতরে অস্বস্তি হয়। একসময় যে মেয়েটার মুখ কখনো কেউ দেখেইনি, তাকে সে কোথায় নামিয়ে এনেছে। অন্তুর শরীর ঘেমে গেছে, চোখ দুটো লাল, নাকের পাটা শক্ত। জয় অপেক্ষা করে অঘটনের। এইটুকু বাকি ছিল, অস্ত্র হাতে ওঠেনি আজকের আগে অন্তুর হাতে, আজ সেটুকুও হয়ে গেল। বাকিটা সে জানে অন্তুকে। আজ জয় এক মুহূর্ত ভাবে, সেদিন অন্তু পলাশকে মারতে ছুরি হাতে নিতে পারেনি, পিছিয়ে এসে জয়কে ফিরিয়ে দিয়েছে।
কেন? সেদিন পেছনে এবং সাথে পক্ষে দাঁড়ানো জয় ছিল, তাই? আপাতপক্ষে আজ জয় নেই তার সাথে। আজ সে একা, এই অবরুদ্ধ এক নিশীথে। বড় ঘরে তার পক্ষে কেউ নেই। তাই কি সে একাই মোকাবেলা করতে যথেষ্ট, সচেষ্ট? তাহলে হিসাবটা কি দাঁড়ালো? হামজা ঠিকই বলে, নারী কারো অবলম্বনে যেমন দুর্বল, তেমনি একবার কেবল সে এই অবলম্বিত খুঁটিহীন হয়ে পড়লে একাই সর্বোচ্চ ধ্বংসাত্মক। তাহলে কি নারীর তৈরি অনিষ্ট সঙ্গহীন নারী থেকেই সৃষ্টি হয়? নারী তার পুরুষ সঙ্গীর সঙ্গ পেলে ভীষণ নারী সুলভ, একা হয়ে পড়লে অসীম সর্বনাশ। কামরুলের মুখ শুকিয়ে যায়। বাচ্চাটাকে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না, কেউ অন্তুকে গিয়ে ধরতেও পারে না। মাঝখানে জয়ামির দাঁড়িয়ে। কামরুলের মনে হয় ছেলেটাকে বাঁচানোর লক্ষ্যে জয়ামিরের বউ তাকে গুলি করবে না। এই আশায় কামরুল একটা ভুল করলো। সে ছুরিটাকে শক্ত করে চাপলো বাচ্চার গলায়। কচি চামড়া ছিঁড়ে লাগে ছুরির ধারে। বাচ্চাটা কেমন করুণ সুরে মিনতি করে কেঁদে ওঠে হু হু করে। আবারও ভোঁতা গুলি চলার আওয়াজ। গুলিটা লাগে না কামরুলের গায়ে। ডান হাতের বাহুর 2.5 ইঞ্চি ফাঁক গলিয়ে পেছনের এক লৌহ খণ্ডে থাকে, কিন্তু পর মুহূর্তেই আবারও। কামরুলের নসিব খারাপ। তার মস্তিষ্ক তাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার আগেই পরের গুলিটা তার বক্ষপিঞ্জরের একদম নিচের কিনারায় লাগলো। অন্তুর হাত খুবই কাঁচা, আর 2 ইঞ্চি হলে এটাও মিস হয়ে যেত। গেল না। কামরুল ধপ করে পড়ে গেল মেঝেতে। কিছুক্ষণ জ্ঞানও রইল। রক্তের ঝিরঝিরে স্রোত নামলো মেঝেতে। গলাকাটা মুরগির মতো ছটফট করলো কিছুক্ষণ দেহটা। আর বেশিক্ষণ চেতনা রাখতে পারল না কামরুলের দেহ। পরের দেহটা রবিউলের। আলগোছে পড়ে গেল। বিকট আওয়াজ বের হলো মুখ দিয়ে। তারপর আরেকটা গুলি চলল। সেটা শূন্যে লাগলো, কিন্তু পরের গুলিটা বাপ্পি মণ্ডলের ঠ্যাং ফুটে চলে যায়। বাপ্পি গা শিউরে ওঠা স্বরে কেকে উঠে বসে পড়ে। ঠ্যাঙের হাড় ফুঁড়ে বেরিয়ে গেছে বুলেট এপার ওপার হয়ে। ফাঁক হয়ে গেছে হাড়ের জোড়াতেই। আর আর্তনাদ কঠিন, কানে সহ্য করা যাচ্ছিল না। অন্তুর হাত অবশ হয়ে আসছে। পিস্তলটা পড়ে যায় হাত থেকে। হাতে আর জোর নেই, হাত নাড়ানোর শক্তি নেই। স্নায়ু কাজ করছে না 2 হাতের। ঘরটা নিস্তব্ধ। 3টা দেহ লুটিয়ে আছে মেঝেতে। বাপি তখনও চেতনায় আছে। করুণ আর্তনাদে ঘরটা নরকের কক্ষ হয়ে উঠেছে। দোলন সাহেব চুপচাপ বসে রইলেন। খুবই নাটকীয় দৃশ্য, ট্র্যাজেডিক নাটক যেন। অথচ লোক জানেই না জীবনের চেয়ে বেশি নাটকীয়তা নাটকে থাকে না। জয় আস্তে আস্তে করে বসে আবার লৌহখণ্ডের ওপর। মুরসালিন চোখ বুজে হেলান দেয় দেয়ালের সাথে। তার শরীর ঝিমিয়ে আসছে। জয়কেও দেখতে ক্লান্ত লাগছে। খানিকক্ষণ চুপচাপ বসে থাকে ঝিম ধরে সে। 4 দিন টানা বৃষ্টি। ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। পথ ঘাট কাদায় মাখা। করতোয়া নদীর পানি উঠে এসে দিনাজপুরে বন্যা আসবে এবার বুঝি। দেশের দুর্যোগের সাথে প্রাকৃতিক দুর্যোগ যোগ হলে জমে যাবে দুর্যোগের খেলাটা। বৃষ্টির ছিটা আসছে। মুর্শিদা আটা মাখা হাতে জানালাটা আটকে দিলেন। জয়নব লাফিয়ে উঠল। আম্মা, এরকম করেন না তো। বইয়ের এরকম এক গুরুত্বপূর্ণ জায়গায় আছি, এই সময় জানালা আটকাইতে হলো তোমার? চুপ, থাপায় দাঁত ফেলে দেব ঢিঙ্গি মেয়ে। এই, তোর বুদ্ধি শুদ্ধি হবে না? বুদ্ধি তো আছেই আমার। বুদ্ধির চোটে আমার বাড়িঘর ভরে আছে। মুখে মুখে তর্ক। আটা হাতে করে জানালা আটকাইতে আইছি, আর তুই এখানে বসে থাকার পরেও হুঁশ হয় না। বইয়ে কি পড়িস সারাদিন? ব্যাস জাহান্নাম হয়ে গেছে। আর তুই বইয়ে কি দেখিস? হ্যাঁ? জয়নব উঠে বসল, আর তর্ক করল না। মেঘের জন্য দুপুরটাকেও বিকেলের মতো লাগছে। জানালা আটকে দেওয়ায় ঘর পুরো অন্ধকার হয়ে গেল। তার শাড়িটা ছিঁড়ে গেছে, কিন্তু বাজারের সব দোকান ছাই হয়ে গেছে। মানুষের পেটে ভাত নেই, শাড়ি কি জিনিস। আপাতত বইটা রেখে দিল। আম্মা গেলে আবার নিয়ে বসা যাবে। কিন্তু মুর্শিদা গেলেন না। উনি বসলেন জয়নবের পাশে। মেয়ের চুল খুলে এলিয়ে দিলেন পিঠে। আম্মা, তোমার হাতে আটা আটা লাগা যাইব। আটা লাগায়ও না চুলে, শুকায় গেছে আটা। চুলে লাগবে নাকি? বিলি কেটে দিতে লাগলেন চুলে। জয়নব ঘাড় পেছনে হেলিয়ে বসে রইল। বিশাল বিশাল চুল তার। নারকেলের তেল প্রায় আধা পোয়া করে একবারেই লাগে তার চুলে। জয়নবের বয়স যখন 18, তার আকদ হয়ে আছে 2 বছর হলো। কিন্তু এই নারকীয় পরিস্থিতিতে জলিল আমির অনুষ্ঠান সারাতে পারছিলেন না। আমির বাড়ির মেয়ের বিয়ে পানসে ভাবে দেওয়া যায় না। গায়ের লোক ওই 2 দিন আমির বাড়িতে পেট ভরে খাবার হকদার। জাবেদ জয়নবের 1 বছরের ছোট। জামিল আর জয়নাল যমজ। তাদের ছোট জেবা, তার বয়স 13। সব পিঠাপিঠি। জামিল ঘুমাচ্ছে এই অসময়ে। জেবাও গিয়ে মেজ ভাইয়ের পাশে শুয়ে পড়েছে। সারা রাত চিন্তায় ঘুম আসার জো নেই। মুর্শিদা কেমন উদাস স্বরে বললেন, আমাদের মনে হয় আমির নিবাস ছেড়ে দেওয়া লাগবে রে জয়নব। জয়নব একবার তাকায় মায়ের দিকে, এরপর ঘরে বাঁধানো পঞ্জিকার দিকে তাকায়। আজ বঙ্গাব্দ 1378 বৈশাখের 13 তারিখ, খ্রিস্টাব্দ 1971 26 এপ্রিল। জাবেদকে কেন পাঠাইলা আম্মা? আব্বা তো বলছিল
সুযোগ পাইলে নিজেই আসবে দেখা করতে। ধুপ করে উঠল মুর্শিদার বুকটা। তিনি ভুলে থাকতে চাইছেন সব। বললেন, বলবি না তোর বাপের কথা। মরণের পথে ভাসায়া রেখে উনি গেছে যুদ্ধ করতে। সন্ধ্যার পর জয়নাল এলো বাড়িতে ভিজতে ভিজতে। আম্মা, কিছু খাবার দাবার আছে নাকি? তার সাথে 3 জন জোয়ান জোয়ান বেটা ছেলে। মুর্শিদা আটকে উঠে শুধালো, এরা কারারে জয়নাল? কেন আনছিস বাসায় তুলে? তুই কি পাগল হইয়া গেছিস? কেন আসছে ওরা? আম্মা, বিপ্লবী ওরা, বিপ্লবী। আমারে বলছে বন্দুক চালাইতে দেবে, শেখাবে। কিন্তু ওরা কয়দিন কিছু খায় নাই। বন্দুক চালাইতে মেলা শক্তি লাগে আম্মা, আগে সবাই কিছু খাইতে দেন। মুর্শিদা কান মলে ধরলেন জয়নালের। জানোয়ার, বন্দুক চালানো শিখে কি করবি? তোর বাচ্চা যারা ওইসব জানে। আজ আমারে সবাইরে বানের জলে ভাসায়া গেছে মিলিটারি মারতে। তোর বড় ভাই গেছে, আবার তুইও। আম্মা ছাড়েন ছাড়েন। ও আম্মা শোনেন না। উত্তেজনায় জয়নালের গলা ধরে এলো। ওরা বলতেছে আব্বা আর ভাইরে নাকি আটকাই রাখছে শয়তানেরা। এরা আমারে সাহায্য করবে দুইজনের ছাড়াই আনতে। আম্মা, আব্বারে ছাড়াই আনতে আমারে বন্দুক চালানো শেখাই লাগবে। দেন খাইতে, জলদি দেন। উত্তেজনায় কথা জড়াচ্ছিল জয়নালের। মুর্শিদার হাত পা কাঁপতে লাগলো। তিনি হাই হাই করা শুরু করলেন। তার শরীর অবশ লাগছে। যে ভয় তিনি পাচ্ছিলেন তাই ঘটে গেছে। বন্দী হয়ে গেছে তার স্বামী ছেলে। জয়নব জেবাকে ডেকে তুলল। জেবা হুড়মুড়িয়ে উঠে এসে বলল, কি হয়েছে আপা? কি হয়েছে? মিলিটারি আসছে? আগুন দিচ্ছে বাড়িতে? চুপ চুপ কর। এই নে তোয়ালে, দৌড়ে গিয়ে তোর খালেদ ভাইরে ডেকে আনবি। ঠোঁট চেপে হেসে উঠল জেবা। খালেদ ভাইরে খুব দেখতে মন চাইতেছে নাকি? এক চর মারবো বেয়াদব, যা বলতেছি কর। জেবা তোয়ালে মাথায় দিয়ে সদর দরজার বারান্দায় উঠল। হারিকেনের আলো ধরালো জয়নব। জলদি জানা রে। যাচ্ছি যাচ্ছি। এত জলদি কি? না দেখে থাকতে পারো না? খুব পেকেছিস, এমন মারবো না। একবার পেছনে ফিরে দুষ্টু হাসে জেবা বোনের দিকে চেয়ে। সন্ধ্যার আধারে বেরিয়ে যায় বৃষ্টির ভেতরে হবুদুল্লা ভাইকে ডাকতে। আংটি বদল হয়ে আছে জয়নব আপার সাথে খালেদ ভাইয়ের। খালেদ ভাইটা খুব ভালো। মুর্শিদার হাত চলে না। তিনি জয়নবকে বললেন, তোর ছোট চাচি আর দাদিকে ডেকে আনতো। ওই লোকগুলোরে খাইতে দিক ওরা এসে। লোকগুলোকে জয়নব খেতে দিল। লজ্জায় হাত পা ভেঙে আসছে তার, ভয়ও করছে। যেমন নিশ্চয়ই গিয়ে গল্প জুড়ে দিয়েছে খালেদের বোনের সাথে। জয়নব ভেবে রাখলো, ফিরলে পিঠের উপর দুম দুম করে 2টা কিল বসাবে। 3 জন খেলো। এরপর জয়নালকে নিয়ে চলে গেল জলিল আমির ও জাবেদের খোঁজে। বাপ ভাইকে আটকে রাখা হয়েছে, নিশ্চয়ই অত্যাচার করা হচ্ছে। জয়নালের শরীরের রক্ত টকবক করছে। জাবেদ ভাইয়ার আব্বার গায়ের সবটুকু যন্ত্রণা সে ওই জানোয়ার মিলিটারিদের দেবে। পণ করলো মনে মনে। ওদের হাড্ডি ভেঙে এনে আমির বাড়ির ফটকে ঝোলাবে সে। যাবার আগে একবার দৌড়ে জয়নবের কাছে এলো। আপা, আমি যাচ্ছি, রামদাটা বের করে দে তো, জলদি দে। জয়নব অসহায়ের মতো বলে, তুইও যাচ্ছিস? বাড়িতে কে থাকবে রে? জয়নালের চোখে অগ্নিঝরা উত্তেজনা। সে বলল, খালেদ ভাই আসতেছে তো। শোনাপা, পিছু পিছু আয়, ফটক আটকে যা। কণ্ঠ না চিনলে খুলবি না। বাড়িতে আগুন লাগানোর ভয় দেখালেও না, খবরদার। আব্বা চাচারা বিপ্লব করছে, আমাদের বিপদ কিন্তু বেশি। আব্বা চাচার খোঁজে আসবে ওরা। জয়নব একবার পিছু ডাকে। জয়নাল বিরক্ত হয়। সময় আছে নাকি, আবার ডাকিস কেন? ফিরে আসতেছি তো আমি। ঝাড়ি মারল, অথচ পারল না যেতে। আবার ফিরে আসলো। কি হয়েছে? জয়নব কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে জ্বলন্ত চোখে। জয়নালের গালে হাত বোলায়, দৃঢ় স্বরে বলে, আব্বা আর জাবেদরে না নিয়ে ফিরবি না। দরকার পড়লে ওই পশুগুলোর বুক ঝাঁঝরা করে ফেলবি। যা, জলদি যা জয়নাল। যদি তোর শরীরে আঘাত লাগে তার দ্বিগুণ দিয়ে আসবি। জয় বাংলা। জয়নালের বুক ফুলে ওঠে। দৃঢ়তার হাসি হেসে বোনের দিকে চেয়ে হাত মুঠো করে ধরে মাথার ওপর তুলে বলে, জয় বাংলা, ইনকিলাব জিন্দাবাদ। মুর্শিদাকে বলে, আম্মা চিন্তা করো না, কোন জানোয়ারের বাচ্চা আব্বারে ধরছে দেখবো আমি। আমি আব্বা আর ভাইরে না নিয়ে ফিরবো না ইনশাল্লাহ। মুর্শিদা কপালে একটা চুমু খেয়ে বললেন, আমার বুক খালি করিস না রে জয়নাল, আমি তোরে হাসুরে বাঁধাবো বলে দিলাম। আমার জয়নাল রে ফিরে নিয়ে আসবি আমার কাছে, কথা দিয়ে যা। লুঙ্গিতে কাছা মারতে মারতে অন্ধকারে বেরিয়ে যায় জয়নাল আমির অচেনা লোকগুলোর সাথে। মাঝরাত হয়, খালেদ আসেনি, জেবাও ফেরেনি। জয়নাল অথবা জলিল আমির বা জাবেদ কেউ আসেনি। জয়নব নামাজ পড়ে আম্মার সাথে। দাদির ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে ছোট চাচির এই ঘরে আসার কথা। জামিল শুধু পায়চারি করছে। মুর্শিদা জোর করে জামিলকে 3টে রুটি খেতে দিলেন। কোনো মতে ঠেকিয়ে রেখেছেন ওকে বাইরে যাওয়া থেকে। তারপর থেকে ফুঁসছে, ছটফট করছে ঘরের ভেতর। গোটা পাড়া প্রায় খালি হয়ে গেছে, যে যার মতো নিরাপদের খোঁজে গেছে। খবর এসেছিল দিনাজপুরের এইদিকে মিলিটারির হামলা হবে 2-1 দিনের মাঝেই। শুনশান চারিদিক।
শুধু বৃষ্টির শব্দ। অবরুদ্ধ এক দুর্যোগের রাত। পৃথিবীর কোথাও যেন প্রাণ নেই, আলো নেই। আছে শুধু বর্বরদের ভারী বুলেটের গড়গড় আওয়াজ, আর হাতের অস্ত্র থেকে ছুটে যাওয়া বুলেটের ঝংকার ধ্বনি। ঝরছে রক্তের বৃষ্টি। লাল টকটকে বৃষ্টির পানির দানাগুলো ঝমঝম করে ঝরছে। সেই ঝমঝম রব ছাপিয়েও যেন কানে ছুটে আসে মানুষের হাহাকার, আর্তনাদ, গোলাগুলির আওয়াজ, আর নিঃশব্দ নৃশংসতার ভোতা গোয়ানি। আমির নিবাসের ফটকে বিকট আওয়াজ হলো। ফটকটাকে কেউ ভেঙে ফেললো? মুর্শিদা কাঁদছেন, কিন্তু মুখটা শক্ত। সময় যত যাচ্ছে বুকের উত্তাপ বাড়ছে। তার ছেলেরা কেন বাড়ি ফিরেনি? স্বামী কেন এসে দরজায় খটখটায়নি? বুকের ভেতর আগুন জ্বলছে। জয়নব নিঃশ্বাস আটকে থাকলো কিছুক্ষণ। এরপর দৌড়ে বড় বারান্দার গলি পেরিয়ে রান্নাঘরে ঢুকলো। দুটো বটি আর লোহার শিকল নিল। ফিরতে গিয়ে আবার ঘুরে পাটার ওপর থেকে শিলটাও নিয়ে ঘরে এলো। মায়ের হাতে ধরিয়ে দিল শিলটা। নিজের হাতে রাখলো বটি, অপর হাতে শিকল। শব্দ শুনে জামিল খাওয়া ছেড়ে উঠে গেছে। এক দৌড়ে দোতলার সিঁড়ি ভেঙে উঠোনের কোণ থেকে শাবল তুলে নিল সে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু কেউ নেই তো। অন্ধকারে চোখ খোলা, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। জামিল ফটকের সামনের দিকে গেল। আমির নিবাসের লোহার ফটক গাছের গুড়ি দিয়ে ভাঙা হয়েছে। দুই ভাগ হয়ে আছে দুই দিকে। জয়নব দোতলার বারান্দায় দাঁড়ায়, অস্থির হাতে কোমরে শাড়ির আঁচল বাঁধে। জামিলকে দেখার চেষ্টা করে। খট করে আওয়াজ ভেসে এলো। জয়নব সতর্ক হয়, কিন্তু এরপর কিছুক্ষণ নিষ্ঠুর স্তব্ধতা। তা ভাঙল ছোট চাচির প্রকৃতি ছেঁড়া চিৎকার দিয়ে। জয়নবের শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। এক দৌড়ে নিচে নেমে সদর ঘরের বাইরে পা বাড়ায়। মুর্শিদা পিছু নিলেন। ছোট চাচির ঘর সদর ঘরের পরে, পাকা উঠান পেরিয়ে ছোট বাংলোতে। তার দরজা আটকানো। ছোট চাচি পাগলের মতো করে মিনতি করছে কারো কাছে। দুটো থাপ্পড়ও খেলেন বোধহয়। জামিল তখন বিশাল শাবল নিয়ে এসে দাঁড়ালো। শরীরে যেন ভর করেছে কিছু তার। শাবলের কয়েক আঘাতে শালকাঠের দরজা ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। গা কেঁপে ওঠা দৃশ্য। কিন্তু জয়নবের গা কাঁপল। পর মুহূর্তেই পা, তারপর পরই হাত চলল। ছোট চাচির শরীরের ওপর চেপে থাকা দুই জানোয়ারকে জয়নব বঠির দুই কোপ মারল। একজনের মাথা আলাদা হয়ে ঝুলে পড়ল ঘাড়ের সাথে, আরেকজনের কাঁধ থেকে ডান হাতটা আলাদা হয়ে গেল। ছোট চাচির নগ্ন শরীর, ব্লাউজের ছোট এক টুকরো হাতার কাছে দেখা যাচ্ছে কেবল। পেটিকোটটা ছিঁড়ে খণ্ড খণ্ড। শরীরে আর কিচ্ছু নেই। জামিল মুখে হাত চেপে দণ্ড চাচির ওপর থেকে নজর ফিরিয়ে শাবল শক্ত করে ধরল। পশু দুটোর ওপর শাবল চালায় দক্ষ হাতে। মাঠে মাটি কুপিয়ে অভ্যস্ত হাত জামিল আমিরের। মাটির মতোই যত্ন করে কুপিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলে দেহ দুটো। মুর্শিদা ডুকরে উঠলেন। ছোট চাচির দুধের বাচ্চা মাসুমাকে আঁচড়ে ফেলা হয়েছে। তখনই বোধহয় ছোট চাচির চিৎকারটা অত জোরে করেছেন যেন পুরো বাড়িতে আওয়াজটা গেছে। মেঝেতে তার রক্তাক্ত দেহটাই পড়ে আছে। জয়নব এক টানে বিছানার চাদর তুলে ছোট চাচির শরীরের ওপর বিছিয়ে দেয়। চাচি বোধহয় জ্ঞান হারালেন। কিন্তু দাদি কই? আর্তনাদের সময় পাওয়া গেল না। দোতলায় সারি সারি পায়ের আওয়াজ। ব্যাপারটা পরিষ্কার হলো এবার। ফটক ভেঙে ঢুকে একদল ছোট চাচির কাছে এসেছে, আর একদল পেছনের রাস্তা দিয়ে আরেক দল দোতলায় অন্দরে ঢুকে পড়েছে। কাউকে দোতলার অন্দরে না পেয়ে নেমে আসছে। জামিল চিৎকার করে বলে, আপা আগে আসিস না, ওখানেই থাক। মুর্শিদা ছোট যাকে রেখে শাশুড়িকে খুঁজলেন। অন্ধকার। হারিকেনটা পড়ে ভেঙে গেছে। ওরা মোট 7 জন। জামিল দুটোকে আঘাত করতে পারল, মরল না একটাও। এরপর তাকে ধরে ফেলা হলো। শাবলটা কেড়ে নেওয়া হলো আগে। প্রথমে ছুরির আঘাতটা জামিলের মেরুদণ্ডের ডান পাশে লাগলো। জয়নব বটি নিয়ে এগিয়ে এসে কোপটা ঠিক ছুরিওয়ালার হাতের ওপর বসায়। হাতটা কেটে পড়ে গেল না, ঝুলে রইল চামড়ার সাথে। এরপর 3 জনের হাতে বন্দী হলো জয়নব। তার সামনে জামিলের দেহটাকে ছিন্ন ভিন্ন করা হলো। মুর্শিদার তলপেটে একটা লাথি মারা হলো। মুর্শিদা চিৎকার করে লুটিয়ে পড়লেন মেঝেতে। জামিল শেষবার আম্মাকে ডাকলো কয়েকবার। আম্মা হুঁশ হারিয়েছে। কাদার সুযোগটাও পেল না আম্মা জামিলের জন্য। জয়নব গলা চিড়ে কাঁদছিল। জামিল আর নড়ছে না। বৃষ্টির ছিটে আসা পানির সাথে ওর গরম রক্ত তীর করে ধুয়ে যাচ্ছে। জামিল শুয়ে আছে। 2 জন জয়নবকে চেপে ধরে রাখলো। 2 জন উঠে গেল আবার দোতলায়। জয়নব নিচে দাঁড়িয়ে শুনতে পায় লোহার বক্স ভাঙা হচ্ছে, লুটপাট হচ্ছে আমির নিবাস। জয়নব তখনও একবার ফটকের পানে চায়। আব্বা আসছে না। জাবেদ কোথায়? বাঘটা এখন থাকলে কি করতো ওদের? খালি দিল না। জয়নবের অভিমান হয়। লোকটার সাথে দেখা হলো না জয়নবের। জয়নব কি আর ফিরতে পারবে আমির নিবাসে? ফেরার কথা তো নয়, লোকটার সাথে দেখাই হলো না। রাত বোধহয় 3টা বাজছিল। বৃষ্টি থামেনি। ভিজতে ভিজতে এসে দাঁড়ালেন জলিল আমির ফটকের সামনে। ফটক ভাঙা। সঙ্গে সঙ্গে কোমর থেকে রাইফেলটা বের করে রিলোড করে জাবেদের হাত চেপে ধরে ভেতরে ঢুকলেন।
কেউ কাঁদছে গুনগুন করে। সেই রাতে তিনি বৃদ্ধা মা ও ছোট ভাইয়ের শিশু ছেলে ও স্ত্রীর লাশ পেলেন। বড় বারান্দায় সন্তানের লাশ পড়েছিল। জামিল আমিরের লাশ আগে জাবেদ দেখেছিল। বাড়িতে তাদের মিছে মিছে আটক হওয়ার গল্প শুনিয়ে তার সন্তান ও স্ত্রীদের ফাঁসানো হয়েছে একটি পরিকল্পিত চক্রে। তারা দুজন ঘণ্টাখানেক আগেও ফেরার পথে দুজন মিলিটারির আস্তানায় কেরোসিন ঢেলে আগুন দিয়ে এলেন। জয়নালকে ওরা নিয়ে গেছে, জয়নবকে তারপর। আমির নিবাস লুটপাট হয়েছে, জেবাও আর খালিদকে নিয়ে ফেরেনি। জাবেদের শরীরে ঝমঝম করে বৃষ্টির পানি পড়ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে বৃষ্টির পানি তার বুককে ঠান্ডা না করে বরং উত্তপ্ত করছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। জামিলের রক্ত বৃষ্টির পানির সাথে নালির পানির মতো ভেসে ভেসে উঠোনের স্রোতে মিশেছে। সেই রক্ত হাতে তুলে জাবেদ আমির বুকের শার্টে মাখালো। কান্নাটুকু বৃষ্টির পানির সাথে ধুয়ে গেল অন্ধকারে। মাকে একবার জিজ্ঞেস করলো, খালেদ ভাই আসে নাই আম্মা? মুর্শিদা দুই পাশে মাথা নাড়ে। হাঁটু গেড়ে বসে রইলেন জলিল আমির জামিলের লাশের সামনে। আব্বা ওঠো। কি হয়েছিল জাবেদের কণ্ঠে কে জানে। জলিল আমির রাইফেলটা কাঁধে করে উঠে দাঁড়ালেন। আশ্চর্য, তার পা টলছে। তিনি বুঝলেন মুক্তিযোদ্ধা হবার আগে তিনি সন্তানের বাপ, কিন্তু জাবেদের ভেতর তো সন্তান প্রীতি নেই। ভাইকে চোখের সামনে রক্তাক্ত দেখা, বোনের অনিশ্চিত পরিণতি তার বুকের ভেতর তুফান তুলছে। জাবেদ একবার চাচির ঘরে উকি দেয়। তাকে বলতে হয়নি, সে আন্দাজ করে নিয়েছে চাচির সাথে কি ঘটেছে। তার কলিজা মুষড়ে ওঠে। জয়নবের মুখটা মনে পড়ছে। মুর্শিদার পায়ে হাত রেখে জাবেদ বলে, বিদায় দেন আম্মা, ফিরবো নয় মরবো, এর বেশি কিচ্ছু না। জয় বাংলা। জলিল আমির আবার একবার পেছনে তাকায়। মুর্শিদার কান্নার শব্দ বাড়ছে। মায়ের মৃতদেহটার দিকে আরেকবার তাকালেন তিনি। স্ত্রীর কান্নাকে উপেক্ষা করে বড় ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। খালেদের বাড়ির ছাই আগুনে ভিজে পিণ্ড হয়ে গেছে। জাবেদের শরীর কাঁপছে, ঠান্ডায় অথবা উত্তেজনায়। তার দুই বোন ও ভাই কোথায়? খালেদ ভাইও কি পুড়ে মরে গেছে? সে তো বাড়িতে থাকে না। তার খোঁজে শয়তানরা রোজ আসতো বাড়ি বয়ে। দিনাজপুর সেক্টর 7-এর অন্তর্ভুক্ত। এই এপ্রিলেই সেক্টর 7-এর কমান্ডার নিযুক্ত হয়েছে নাজমুল হক। দিনাজপুর হিলি সীমান্তের কাছে, ভারতের সাথে যোগাযোগ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এপ্রিলের মাঝামাঝি থেকেই পাকিস্তানি বাহিনী উঠে পড়ে লেগেছিল দিনাজপুর দখলের জন্য। একের পর এক অসংখ্য মানুষ হত্যা করে ফিরছিল। 9 এপ্রিলের পর তাদের কঠিন এক হামলায় দিনাজপুরের মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়ল। তারা সীমান্তর দিকেই আশ্রয় নিতে শুরু করলো, কিন্তু সকলে বাঁচতে পারেনি। বেশ কয়েকজনকে প্রাণ দিতে হলো। বাড়িতে জানানো হয়নি সেসব শহীদের মাঝে জাবেদের চাচাও আছে। জাবেদের চাচি ও শিশুর চাচাতো ভাই মরে যাওয়ায় সেই কৈফিয়ত দিতে হয়নি। গোটা পুরো পরিবার একবারে মরার এই এক সুবিধা। চাচা মরেছে চাচির প্রায় সপ্তাহখানেক আগে। এর মাঝে আর জাবেদ ও জলিল আমির বাড়িতে ফেরেনি। চাচি প্রতীক্ষায় ছিল স্বামীর মৃত্যুর খবর পাওয়ার আগে ধর্ষিতা হয়ে জীবন দিল। 21 এপ্রিলের পরপর হিলি বন্দর সহ প্রায় দিনাজপুরটাই পাক হানাদার বাহিনীর দখলে এলো। লোকজন পালিয়ে যেতে থাকলো। শুধু যেতে পারেনি আমির পরিবারের লোকেরা। গত 26 এপ্রিল তারা না পালানো ও যুদ্ধে অংশগ্রহণ করার ফল পেয়েছে। জয়নবকে 28 এপ্রিল রাতে পালাক্রমে 4 জন সামরিক বাহিনীর সদস্যরা ধর্ষণ করলো। সে তখন রক্তাক্ত। ব্লাউজের এক হাতা তখনও ছিঁড়ে ডান বাহুতে আটকে আছে। পেটিকোটে রক্ত, শাড়িটা হাতের কাছে কোথাও নেই। এসবে তার কোনো দুঃখ লাগছে না। তার শুধু দুঃখ হলো চারদিকে তাকিয়ে কোথাও একটু কিচ্ছু নেই, যা দিয়ে সে ছটফটে প্রাণ পাখিটাকে খাঁচা থেকে মুক্ত করতে পারে। শাড়ি কাছে থাকলেও হতো, শাড়িও নেই। জয়নবের চুল বিশাল। গত পরশু আম্মা বেঁধে দিয়েছিল বেনি করে। বেনির আগা থেকে ফিতে খসে গেছে। অর্ধেকটা বেনি আছে এখনো। রক্তাক্ত দুর্বল হাত দুটো দিয়ে জয়নব শক্ত করে বেনি পাকাতে শুরু করলো। খোলা চুলের চেয়ে বেনি পাকানো চুল গলায় বেশি শক্ত করে ফাঁস লাগাতে পারবে। কিন্তু তার উদ্দেশ্য সফল হলো না। তার চুলগুলো কেটে দেওয়া হয়েছে। তাকে মরতে দেবে না হানাদার বাহিনী। বেঁচে থেকে গর্ভধারণ করতে হবে তাকে। পাকিস্তানিদের বীর্য থেকে জন্মানো এক খাঁটি সন্তানের মা হতে হবে তাকে। জয়নবকে চিকিৎসাও করানো হবে। কিন্তু পরদিন সকালের পর এক লোক এলো জয়নবের কাছে। লোকটাকে সে চেনে, আনোয়ার খন্দকার। জামিলকে মেরে পরশু রাতে জয়নবকে যখন ধরে আনা হচ্ছিল, লুটপাটকারীদের মধ্যে আনোয়ার নেতৃত্বে ছিল। সে পাশের পাড়ার মাতব্বরের চাচাতো ভাই। আমির পরিবারকে একটুও পছন্দ করে না, করা উচিত না। একবার এক নতুন বইয়ের ঘরে ঢুকে পড়ার দায়ে জলিল আমির গাছের সাথে বেঁধে খুব পিটিয়েছিলেন আনোয়ার খন্দকারকে। 5মবারের মতো ধর্ষিত জয়নব আনোয়ারের কাছে হলো। কিন্তু এরপর আর জয়নব একটুও আত্মহত্যার চেষ্টা করলো না। দরকার নেই, সে চেষ্টা করেও আর বেশিক্ষণ বাঁচবে না। খুব রক্তক্ষরণ হচ্ছে, ভেসে যাচ্ছে মেঝে। শরীরে খামচির দাগ কত, সেই সব জায়গাও জ্বলছে। জয়নব মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকলো। তার ভীষণ আনন্দ হচ্ছে।
আব্বা আর জাবেদকে দেখা হয়নি 2 সপ্তাহ, কিন্তু এই অবস্থায় দেখা করার কোনো ইচ্ছে নেই জয়নবের। সে অপবিত্রা। তার এই অবস্থায় অন্তত আব্বা আর খালেদের সাথে সাক্ষাৎ করা যায় না। কি বিদঘুটে লাঞ্ছনার ব্যাপার। খানিক পর পাশের কক্ষ থেকে বিকট চিৎকারের আওয়াজ এলো। কাউকে মারা হচ্ছে। শপাত শপাত শব্দের সাথে আর্তনাদগুলো নারকীয় লাগছিল, কিন্তু জয়নবের মনে হচ্ছে কণ্ঠস্বরটা তার চেনা। মৃদু স্বর, কণ্ঠে প্রাণ নেই। জয়নব চমকে উঠল। খালেদের আর্তনাদ। তার ধারণা সত্যি হলো। বিকেলের দিকে তার কক্ষে আরো কিছু নারী, খালেদ সহ কিছু বন্দী ও লুটের মাল এনে রাখা হলো। হারিকেন, মোমবাতি ইত্যাদি জ্বালানো হলো। বৃষ্টির কারণে অথবা অন্য কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জায়গাটির। সেই আগুনের আলোতে জয়নব অবাক হয়ে দেখল শেষবার। এটা কেমন জায়গা? সে কোথায়? তার বিশ্বাস হতে চাইল না যে সে আসলে এই জায়গায়। খালেদের জ্ঞান নেই, প্রিয়তমার অবস্থা সে দেখল না। জয়নব কিন্তু দেখল শেষবার হবু স্বামীকে। সে আশায় আশায় জেবাকে খুঁজল। খালেদকে এখানে আনা হয়েছে, তাহলে জেবা কোথায়? জয়নব জানতেই পারল না জেবা 13 বছর বয়সী দেহটাকে সেই বর্ষণের রাতেই ছিঁড়ে ছুঁড়ে খেয়ে ফেলেছে তারই মাতৃভূমি বাংলাদেশের কিছু ক্ষুধার্তরা। এরপর খালেদের বাড়িতে আগুন দিয়ে খালেদকে ভাত খাওয়া অবস্থায় ডেকে এনে ক্যাম্পে জমা দিয়ে গেছে মিলিটারিদের হাতে। খালেদের অপরাধ ছিল কঠোর। সে মিলিটারিদের এক কমান্ডোরকে কুপিয়ে মেরেছে, কিন্তু তার মূল অপরাধ হলো সে মুক্তিযোদ্ধাদের খবর আনা নেওয়ার দূত। তার কাছে দিনাজপুরের সকল মুক্তিবাহিনীর খবর আছে। 3টে দিন ধরে মেরেও খালেদের দেশ ও দেশের মানুষের প্রতি প্রেমের ওপর কলঙ্ক লাগানো যায়নি। খালেদ বিশ্বাসঘাতকতার মতো সুবিধাজনক কাজটা করল না। বোকা খালেদ মৃত্যুকেই বেছে নিল। খালেদের কপাল বেয়ে তিত্তির করে রক্ত পড়ছে। মেঝেতে পড়ে বাতাসে জমাট বেঁধে যাচ্ছে। সেই সময় জয়নবের মুখ খুব জয়নাল আর জাবেদের কথা মনে পড়ছিল। আব্বার মুখটাও ভেসে উঠছিল। ইস, আব্বা কি জানে জয়নব কোথায়? জয়নাল তো খ্যাপা। সে যখন এইসব জানবে কি করবে? পাগল হয়ে যাবে বোধহয়। 4 দিন পর 1 মে তারিখের পর জলিল আমির জানতে পারলেন জয়নালকে কারা বের করে নিয়ে গেছে আমির নিবাস থেকে। জয়নালকে ওনারা পেল নদীর চরের এপারে জঙ্গলের ধারে অচেতন অবস্থায়। জয়নাল 4 দিনের না খাওয়া অবস্থায় প্রায় অচেতন। তাকে আমির নিবাস থেকে বের করে এনেছিল কিছু দেশদ্রোহী সুবিধাভোগী বাঙালি। যুদ্ধটা তাদের কাছে বড়লোক হবার একটা সুবর্ণ সুযোগ মাত্র। এরাও কিন্তু এক একজন মুক্তিযোদ্ধা। 25শে মার্চের পর বাঙালির ভেতরে যে আগুন জ্বলল, তারপর এপ্রিলের শুরুতে মুক্তিবাহিনী যে মুক্তি কামনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে নেমেছিল, তারা কিন্তু সেই জন্য নামেনি। তাদের কেউ নেমেছিল লোভ লালসায়, কেউ প্রাণ বাঁচানোর তাগিদে, কেউ বা ক্ষমতা ও যশ খ্যাতি লাভ করতে, আর কেউ যুবক বয়সের আবেগী রক্তের ছটফটানিতে। সেই হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান করলেও ভেতরের মির্জাফরের শূন্য সত্তাটা কিন্তু বহালই ছিল। এই যোদ্ধাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে 2 সপ্তাহ আগে জলিল আমির মিলিটারিদের বুকে তাক করে গুলি ছুড়েছিলেন। তারা তার পরিবারের জন্য জম হলো। জয়নালের সুস্থ হতে 1 দিন লাগলো। তার ভেতরের জেদ তাকে অসুস্থ হতে দিল না। তাকে কেন মেরে ফেলতে গিয়েও মারা হয়নি তা বোঝা গেল না। রাতে তারা আনোয়ার খন্দকার সহ গোটা বংশের বাড়িতে আগুন দিল। আনোয়ারকে জয়নাল আমির নিজ হাতে জবাই করেছিল। এটা তার প্রথম খুন। বাড়ির মহিলারা খুব চেঁচাচ্ছিল। জাবেদের ভেতর তখন কিসের হিংস্রতা চাপলো। জয়নবের মুখটা তাকে তাড়া করছে। জয়নবকে সে শেষবার দেখেছে মাত্র 2 সপ্তাহ আগে আব্বার সাথে যুদ্ধে বেরিয়ে যাওয়ার সময়। জয়নব এসে দৌড়ে বাহুতে একটা তাবিজ বেঁধে দিয়েছিল। জাবেদ আমির বাড়ির মহিলাদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়ে আব্বাকে ইশারা করলো বাড়িতে আগুন দিতে। মহিলারা গোটা অঞ্চলে ছড়িয়ে দিল আমির পরিবারের মানুষেরা রাজাকার। ওরা মুক্তিযোদ্ধার বেশ ধরে মিলিটারিদের হয়ে কাজ করছে। ওরা মূলত মিলিটারি মারার নাম করে রাতের অন্ধকারে বাঙালিদের ঘরবাড়ি চালাচ্ছে, মানুষ হত্যা করছে। তার প্রমাণ তারা নিজে। 3 বাপ ছেলেকে পালিয়ে বেড়াতে হচ্ছিল। তারা আর কোনো মুক্তিযোদ্ধার সাথে যোগাযোগ করতে পারল না। গোটা অঞ্চল জানে তারা আমির বংশীয়, আর অধিকাংশ জমিদারেরা পাকিস্তানিদের সঙ্গ দিয়েছে। সুতরাং আমির পরিবারের রাজাকার হওয়ার বিষয়টিও খুব বিশ্বাসযোগ্য হলো সবার কাছে। এই হতাশা যেমন জাবেদ ও জলিল আমিরকে ব্যথিত করেছিল, তেমনি উল্টো প্রভাব ফেলেছিল জয়নালের ওপর। জয়নালের ভেতরে পাগলাটে বিদ্রোহের জন্ম দিয়েছিল বরং। ছোটবেলা থেকে একরোখা জেদি জয়নাল সহ্য করতে পারল না এত বড় অপবাদের গ্লানি। তার শুধু মনে হলো যে এই মুক্তিযুদ্ধের দায়ে চাচা, ভাই, 2টো বোন, দাদি, চাচি, শিশু চাচাতো ভাইকে এত নির্মমভাবে হারালো, তার প্রতিদানে সে নেহাত কম পায়নি। তার বুক ফুলে উঠত এত ত্যাগের বিনিময়ে পাওয়া এই কঠিন পরিচয়টিতে। জয়নাল সেটাকে গ্রহণ করল সাদরে। এত ত্যাগের বিনিময়ে পাওয়া এই পরিচয়টি সে আর কখনো নিজের থেকে আলাদা হতে দেয়নি। সে রাজাকার। কোনোদিন আর জয়নাল নিজেকে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতাকামী বলেনি। এক শব্দে নিজের পরিচয় দিয়েছে, আমি রাজাকার। কোনোদিন নিজের সাফাই না গাওয়ার পরিবর্তে সন্ত্রাস জয়নাল আমির
স্পষ্টভাবে জানালো তার বংশে পরবর্তীতে আরেকটা জয়নাল আমির জন্মাবে। জয়নালরা বারবার জন্মায়, কেউ জানে না তাদের। সে বাপ ভাইয়ের সঙ্গ ছাড়লো। বাপ ভাই বুকে কষ্ট চেপে লুকিয়ে মিলিটারি মারতে যায়। জয়নাল যায় না, সে আর মিলিটারি মারবে না। সে মারবে তাদের, যাদের মারার ফলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়েছে। ধীরে ধীরে তার হাত পাকাপোক্ত হতে লাগলো। রাতের বেলা রাষ্ট্রদ্রোহীদের মারে, দিনে পালিয়ে থাকে। কেউ কেউ তাকে চিনেও ফেলে। সে দেশের মানুষদের মেরে মেরে বেড়াচ্ছে, পালিয়ে যাচ্ছে। তাতে একটা উপকার হলো, তার নামে শেষে রাজাকার শব্দটি খুব পাকাপোক্ত ভাবেই গেঁথে গেল। জাবেদ কিন্তু বছরের মাঝামাঝিতে এসে দোটানায় পড়ল। সে জয়নালের মতো অত জেদি নয়, তার ভেতরে দেশের মানুষের জন্য বড্ড ব্যথা। কিন্তু সে বিশ্লেষণ ধর্মী মানুষ। সবাই যখন উন্মাদের মতো মিলিটারিদের মারতে ব্যস্ত, তাদের একটাই লক্ষ্য, দৃশ্যমান দুশ্মনদের পূর্ব পাকিস্তানের জমিন থেকে বিদায় করতে হবে। এটাই স্বাভাবিক। তৎকালীন পরিস্থিতি শুধুই মানুষের বর্তমান দেখার উপর কাজ করে, কিন্তু পরিণতি, ফলাফল, গভীরতা সম্বন্ধে চিন্তা করতে মস্তিষ্ক সেই উত্তাল সময়ে কাউকে নির্দেশ দেয় না। গোটা বাঙালির হালও তাই, জলিল আমিরের হাল আরও তাই। তিনি এক দেবতা পুজো করেন। দেবতার নাম মুজিব। স্বাধীনতার ডাক দেওয়ার সাথেই দেবতার ভাষণ তিনি নিজের কানে শুনেছেন রেসকোর্সে দাঁড়িয়ে। তিনি কেবল মুক্তি চান, তিনি বাঁচতে চান। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু জামিদ ভাবতে লাগলো অন্যভাবে। 1970 সালের নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করলো, জাবেদের নিঃশ্বাস আটকে এসেছিল খুশিতে। কিন্তু একদল মোল্লা শ্রেণী সেটার অন্যরকম ব্যাখ্যা তৈরি করলেন। তারা বলল, এই নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে ভারত থেকে মানুষ এসে ভোট দিয়ে গেছে। এই সহায়তার মূল উদ্দেশ্য কি পাকিস্তানিকে দেশ থেকে তাড়িয়ে নিজেরা বাংলাদেশকে শাসন করা নয়? পাকিস্তান যদি ওদের শত্রু না হতো, তাহলে কি ওরা বাঙালিকে এইভাবে তথাকথিত সাহায্য করত? পাকিস্তানের উপর নিজেদের একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ হিসেবেই তারা এই সহায়তাটি পরিচালনা করেছে, এমনটা নয় কি? এর বদলে তারা কি চায়? মানুষ ক্ষেপে গেল মোল্লাদের ওপর। জাবেদের ইচ্ছে হয়েছিল ওদেরকে গিয়ে কুপিয়ে আসতে। দিনাজপুর হাকিমপুরের কওমি মাদ্রাসার পরিচালক ও ধর্মীয় নেতারা এসব কথা বলতে শুরু করেছিলেন। তারা বলল, স্বাধীনতা আসলে কি? এক দেশ থেকে মুক্তি লাভ করে অন্য দেশের হাতে নিজেকে গোলামির উদ্দেশ্যে সঁপে দেওয়ার নাম স্বাধীনতা? তাহলে এই স্বাধীনতা আমাদের কাম্য নয়? জাবেদ মন ভরে তাদের ঘেন্না করে আসছে একটা বছর যাবৎ প্রায়। তার ঘেন্না হয় এটা ভাবলে যে এরা তারই ধর্মের মোল্লা সম্প্রদায়। ধর্ম এদের ভেতরে দেশপ্রেম জাগায়নি। তারা ধর্মের নামে পাকিস্তানিদের সমর্থন করে। ছি, তারা স্বাধীনতা চায় না। কিন্তু তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনা জাবেদকে কেমন জানি গভীর থেকে ভাবাতে শুরু করলো। আচ্ছা, দুনিয়ায় চলমান পরিস্থিতি ঠিক কেমন? কোথায় এর শেষ, আর কোথায় বা শুরু? এত জটিল কেন সব? তারা কি করছে? স্বাধীনতা আসলে কি? তারা কি আসলেও স্বাধীন হবে? মোল্লারা কি বলে, ঠিক বলে না ভুল? আবার যারা বলছে স্বাধীনতা আসবে না পাকিস্তানিদের বিতাড়িত করলেও, তারা কারা? অধিকাংশই মুসলমান। যুদ্ধের ময়দানে জাবেদ তাদেরকে রক্তে জড়ানো ধুলোর ওপর লুটিয়ে পড়ে এক সৃষ্টিকর্তার নামে সেজদা করতে দেখেছে। তাহলে এটা কি? এই মুসলমানেরাই বলছে তারা স্বাধীন হবে না পাকিস্তান গেলে। শুধু পাকিস্তানকে সরিয়ে লাভ নেই, আবার এরাই তো ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধে। তাহলে এরা আসলে জাতিকে বলতে চাচ্ছে কি? কোনো অগ্রিম বার্তা দিতে চাইছে না তো, যা তারা এখনো বুঝতে পারছে না? পরে বুঝবে, কিন্তু লাভ হবে না। আসলে দেশপ্রেমিক কারা আর দেশদ্রোহী কারা? পার্শ্বদেশ কেন সহায়তা করছে? বিনা স্বার্থে? তাই আবার হয়? মোল্লারা মূলত কেন ওদের সহায়তা ভালো চোখে দেখছে না? এইসব ভেবে শেষ করার ফুরসত জাবেদ আমির পেয়েছিল না। তার আগেই জয়নাল খবর দিল, জয়নব ও খালিদকে পাকিস্তানিরা যেই ঘাঁটিতে তুলে নিয়ে গেছে তা হাকিমপুরের মাদ্রাসা। পাকিস্তানিরা ওইখানে দিনাজপুরকে কবজা করার লক্ষ্যে বিশাল ঘাঁটি গেড়েছে। হাকিমপুর হিলি স্থল বন্দরের কাছে। সহজ হিসেব, তারা যখন হিলি বন্দর দখল করেছে, তখন মোল্লাদের মাদ্রাসা মোল্লারা ছেড়ে দিয়েছে পাকিস্তানিদের জন্য। ওই মাদ্রাসাতেই এখন বাঙালি হত্যা, নারী ধর্ষণ, লুটপাটের মাল ভাগাভাগি কাজ চলছে। জাবেদের পূর্বেকার সব ভাবনা চুরমার হয়ে গেল এক লহমায়। সে আবারও সৈয়দ পরিবার বিদ্বেষী হয়ে উঠল। সৈয়দ পরিবার চালায় ওই মাদ্রাসা। সৈয়দ পরিবারের নাম চিহ্ন মিটিয়ে দিতে জয়নালও সেই তৈরি হয়ে গেল। জয়নাল খুব শান্ত ছিল। তাকে আর মোটেও মুক্তিযোদ্ধা লাগে না। তার ভেতরে মুক্তিযোদ্ধাদের মতো সেই তেজ, রক্ত টকবক করা আগুন, চোখে মুক্তির নেশা, এসব কিচ্ছু নেই। আছে এক অদ্ভুত শীতলতা। জাবেদ অবাক হয়ে গেল। জয়নাল এক দেশদ্রোহী বাহিনীর সহায়তা নিয়েছে সৈয়দ পরিবারে হামলা করতে। সেই বাহিনী না এদেশের না ও দেশের। তারা কেবল বিশৃঙ্খল, উন্মাদ, রাহাজানি আর রক্তারক্তির। যা করলে অঞ্চল জুড়ে অস্থিরতা, অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, তা করতে সদা প্রস্তুত সেই বাহিনীকে। সেই বাহিনীকে নিয়েই জয়নাল সৈয়দ পরিবারের অসুস্থ কর্তা বৃদ্ধ সৈয়দ আব্দুল বাশার নিয়াজি সাহেবের গলা টিপে হত্যা করল। সেই বাহিনী সৈয়দ পরিবারের কয়েকজন মহিলাকে নিয়ে আমোদে মেতে উঠল। জয়নাল কিচ্ছু বলল না।
সে এগিয়েও গেল না। জয়নবের সাথে যা হয়েছে তা সৈয়দ পরিবারের মহিলাদের সাথেও হলো। জয়নাল এতে কোনো ভুল দেখল না। সেই বাহিনীর চাহিদা মেটাতে সে সৈয়দ পরিবারের সেই সম্বলটুকু অব্দি ছিনতাই করে নিয়ে এসে ওদের মাঝে বিলিয়ে দিল। একটা পয়সা অথবা গয়নাও রাখলো না নিজের জন্য। তার বয়স সবে 18 তখন। আফসোস, তার মুখ তখনও কালো। সৈয়দ পরিবারের বিশাল গোষ্ঠী শুদ্ধ পুরুষ জনতা তখন বাড়িতে নেই। জয়নাল মোল্লাদের পুরো বংশকে নির্বংশ করতে চেয়েছিল। অসুস্থ বৃদ্ধ ও বাড়ির মহিলা ছাড়া কাউকে পেল না। নভেম্বরের মাঝামাঝি সময়ে দিনাজপুরের যোদ্ধারা বিশাল এক আগ্রাসনের মধ্যে বদ্ধপরিকর হলো মিলিটারিকে দিনাজপুরের মাটি থেকে উৎখাত করতে। তখন আর তারা কে রাজাকার কে প্রকৃত যোদ্ধা তা হিসাব করেনি। সেক্ষেত্রে জলিল আমির সক্রিয় ছিল তাদের সাথেই। মুক্তিবাহিনী সেই উত্তাল সময় ওনাকে তেমন গ্রাহ্য না করলেও ফেলে দিলেন না। স্বাধীনতাকামী জলিল আমির সেসব কিছুতে মনোযোগ না দিয়ে কেবল শত্রুর বিরুদ্ধে লড়ে গেলেন। দিনাজপুর হানাদার মুক্ত হলো ডিসেম্বরের মাঝামাঝির দিকে। এর মাঝে জলিল আমির চিরতরে নিজের ডান পায়ের চলাচল ক্ষমতা হারালেন। তার চলার সঙ্গী হলো লাঠি অথবা স্ক্র্যাচ। কিন্তু এই চূড়ান্ত লড়াই দেখা গেল না তার 2 ছেলেকে। তিনি তার পা হারানোর সুবাদে মুক্তিযোদ্ধার একটা নাম পেলেও জাবেদ পেল রাষ্ট্রদ্রোহিতার পরিচয়। আর জয়নাল বলা বাহুল্যভাবেই একজন বিখ্যাত রাজাকার দিনাজপুরের। আমির পরিবার ও সৈয়দ পরিবারের মাঝের এই দুশ্মনী তৈরির শুরুটা কোথাও একটা আচমকায় অদ্ভুতভাবেই হলো বটে, কিন্তু এর শেষ নেই বোধ হয়। জয়নাল প্রকৃতপক্ষেই এক ত্রাসের সাম্রাজ্য হয়ে উঠল। তাকে বাড়ি থেকে বের করে দিলেন জাবেদ আমির। সে খুব খুশি খুশি বেরিয়ে গেল সুশীল সমাজ থেকে। তার খারাপ হতে একটু কার্পণ্য নেই। জাবেদ আমির কেমন যেন পাগল পাগল হয়ে গেল। সে শুধু ভাবে আর ভাবে। তখন দেশে লুটপাট চলছে, ক্ষমতার লুটপাট। কে কার ওপর দিয়ে কোন পদে বহাল হতে পারে সবাই তখন প্রমাণ দিতে ব্যস্ত। কে কতটুকু অবদান রেখেছে স্বাধীনতায়, তাকে সেইটুকু মেপে হিসেব করার ক্ষমতা দিয়ে দেওয়া হোক। কেউ তার প্রতিদান না নিয়ে ঘরে ফিরতে নারাজ। জাবেদ ভাবনায় পড়ল, এরা কি তাহলে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য নাকি প্রতিদানের আশায়? সে দেখল ভারতও চমৎকার সহজ উপায়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। মুজিব তাতে সম্মতির হাসি হাসছেন। জাবেদের মস্তিষ্কে দিন দিন অস্বাভাবিক রকমের সব দর্শন খেলা করতে লাগলো। মোল্লারা কি বলতো, গুণীজনেরা কি বলে গেছেন, বছর যত যায় দেশের নেতারা তত রঙের রূপ দেখাতে থাকে। জাবেদের চোখে অনিত্য সুপার হিরো কেমন সুপার ভিলেন হয়ে উঠল। জাবেদ খুব অল্প সময়ে বুঝে ফেলল স্বাধীনতা একটি কাল্পিক তত্ত্ব মাত্র। এর বাস্তবতা নেই। স্বাধীনতা কল্পনাতেই সুন্দর। বাঙালি আজও করুণ সুরে কাঁদে, খিদেই পেটে পাথর বাঁধাতে চায়, আজও নারীর সম্মান চায়, কিন্তু বিচার হয় না। ক্ষমতার লড়াই দেশে অরাজকতা স্পষ্ট দেখা যায়। অথচ হানাদাররা কাছে বছর 3 প্রায় আগে। ক্যালেন্ডারের পাতায় এটা 1974 সাল। তাহলে স্বাধীনতা আসলে কি? এখন পার্শ্বদেশ দেশের সম্পদে ঠিক সেইভাবেই ভাগ বসায় যেমন ভাগ বাপের 2 সন্তান বাপের সম্পত্তিতে পায়। বাংলাদেশের সম্পত্তি ও সার্বভৌমত্বের ভারতের সমান নয়, বরং বেশি অধিকার। এসব কথা মোল্লারা বেশি বলে, তাই তাদের কল্লাটাও বেশি যায়। তারা দেশদ্রোহী। তারা দেশের নেতাদের বিরুদ্ধে কথা বলে। এরা আগে যেমন দেশের স্বাধীনতায় নারাজ ছিল, এখনো আছে। এই যে এখন কত সুন্দর স্বাধীনতা আমাদের। আগে পাকিস্তানিরা ক্ষমতায় ছিল, এখন দেশের সন্তানেরা। অথচ ওরা বোঝে না, এরা খুশি না। সব ঠিক লাগলেও জাবেদের ভেতর থেকে জয়নব ও খালেদের স্মরণ যায়নি। সে ঠিক মনে রেখেছে মোল্লাদের মাদ্রাসায় এরা 2জন নৃশংসভাবে বলি হয়েছিল। জাবেদ দোটানায় দিশেহারা হয়ে উঠছিল দিন দিন। সে চুল দাড়ি কামায় না, বসে থাকে বাগানের শেষে একটা চেয়ার পেতে। ঘন্টার পর ঘন্টা কেবল চুরুট টেনে চলে যায় দিন রাত, মাস বছর। জলিল আমির জোর জবরদস্তি করেও 1985 সনের আগে জাবেদের বিয়ে দিতে পারলেন না। পাটোয়ারি বাড়ির একমাত্র মেয়ে হুমায়রা পাটোয়ারির সঙ্গে জাবেদ আমিরের বিয়ে হলো। জাবেদ আমিরের বয়স তখন 31। জয়নাল আমির রাজধানীতে ত্রাস করেছে। দিনাজপুরে এলেও সে আমির নিবাসে পা রাখে না। সে থাকে নিজের তৈরি বাসভবনে। 1987 সালের 29 জুন জাবেদ আমিরের ছেলের জন্ম হলো। আশ্চর্যজনকভাবে প্রায় যুগখানেকের পর আমির নিবাসে পা রাখলেন জয়নাল আমির। সাথেই এক গাড়ি উপঢৌকন। তার ভাতিজা জন্মেছে। লোকে বলল দেখতে জয়নাল আমিরের মতো হয়েছে। জাবেদ আমিরের চেহারায় সেই ধার নেই যা তার সন্তানের চেহারায় দেখা গেল, কিন্তু তা জয়নাল আমিরের চেহারায় আছে। জয়নাল আমির নাম রাখলেন ভাতিজার, জুনিয়র জয়নাল। কঠোর জয়নাল আমিরের ভেতরে শিশু ভাতিজার জন্য কিসের এক পাগলাটে স্নেহ যেন জন্মালো। জুনিয়র জয়নালের নাম সংক্ষিপ্ত হলো। আমির পরিবারের পরবর্তী একমাত্র বংশধরের নাম হলো জয় আমির। পুরনো জমিদার বাড়ির শিশু উত্তরাধিকারীর আকিকাতে কতগুলো গরু মহিষ জবাই করলো জলিল আমির।
জয় আমিরের জীবনটা শুরু ঠিক ততটাই আভিজাত্য ও যত্নের সাথে, যতটা অগোছালো ও ছন্নছাড়া তার পরিণতি পরবর্তীকালে হয়েছিল।